নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অবনিবাস অষ্টম খণ্ড থেকে, যে বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রিপু সংহার। আজ থাকলো প্রথম পর্ব। তাহলে এই আপনার শেষ কথা? আশু বিশ্বাস সন্তোষ সিংহের মুখের দিকে তাকালেনও না। বিরাট সেক্রেটারিয়েট টেবিলটার গদিমোড়া ঘুরন্ত চেয়ারটার উপর গাটা ঠেলে দিয়ে বসে চুরুট মুখে সামনে খোলা একটা ফাইলের উপর নিবিষ্ট মনে কি যেন দেখতে লাগলেন। সুন্দর আধুনিক রুচিসম্মত ঘরটি সাজানো, টেবিলের উপরে দুপাশে দুটি ফোন, কাগজপত্র ইতস্তত ছড়ানো, একটা কলমদানিতে গোটা চারেক পার্কার, সেফার্স ও সোয়ান পেন। টেবিলের উপরে সুদৃশ্য টেবিল ল্যাম্প জ্বলছে, তারই খানিকটা আলো আশু বিশ্বাসের মুখের উপরে এসে পড়েছে। বয়স 55 ও 60-এর মাঝামাঝি হবে। বেশ গোলগাল চেহারা, পরনে ফিনফিনে তাঁতের ধুতি, গায়ে গরম পাঞ্জাবি, তার উপর জহর কোট। কোটের বোতামগুলো খোলা, মাথার দুপাশে সামান্য টাক পড়েছে, রগের দুপাশে চুলে পাক ধরেছে, বেশ সাদা। হাতে ধরা একটা লাল নীল পেন্সিল। সন্তোষ তার শেষ কথাটা উচ্চারণ করবার পরও কিন্তু ঘর থেকে গেল না। চেয়ে রয়েছে তখনও হাত পাঁচেক দূরে চেয়ারে উপবিষ্ট আশু বিশ্বাসের মুখের দিকে। মনে হয় মানুষের মুখ নয়, মুখটা যেন অনেকটা সিংহের মুখের মতো, গোলালা ও চৌকোর সংমিশ্রণ। পুরুষ্টু একজোড়া গোঁফ, চোখে দামি সোনার ফ্রেমের চশমা। সন্তোষ তার শেষ কথাটা যা মুহূর্ত পূর্বে বলেছিল সেটাই আবার পুনরুচ্চারণ করল। তাহলে এই আপনার শেষ কথা আশুবাবু? বিরক্ত করো না আর সন্তোষ, আমার যা বলবার বলেছি। আশু বিশ্বাস মুখ না তুলেই কথাগুলো বললেন। সন্তোষ সিংহ যেন একটু থমকে রইল, তারপর পূর্ববৎ শান্ত গলায় বললে, আর একবার বোধহয় ভেবে দেখলে ভালো করতেন আশুবাবু। কারণ কারণ আশু বিশ্বাস এতক্ষণে মুখ তুলে তাকালেন, দু চোখে যেন জ্বলন্ত দৃষ্টি। রোমস ভ্রুর নিচে চোখের মণি দুটো যেন হিংস্র সাপদের চোখের মতো। কে থামলে কেন বলো? আশু বিশ্বাস কথাটা বলে সন্তোষের দিকে তাকিয়ে রইলেন। কারণ শেষে হয়তো আপনাকে পস্তাতে হবে। ভয় দেখাচ্ছ সন্তোষবাবু? না, তবে শুধু সময় থাকতে সাবধান করে দিচ্ছ। মনে করুন তাই, যদি সেরকমই ভেবে থাকেন। দেখো হে ছোকরা, তোমাদের মতো ইয়াং ফরেকে অনেক আমি দেখেছি এই জীবনে। আশু বিশ্বাসকে তুমি চিনলে তার সামনে দাঁড়িয়ে ওই ধরনের বাচালতা প্রকাশ করবার নিশ্চয়ই সাহস হতো না। তারপরে একটু থেমে বললেন, চলে যাবে না দারোয়ান ডাকতে হবে? দারোয়ান আপনার আছে আশুবাবু, তা আমি জানি। তাছাড়া আপনার এখানে থাকবার জন্য আমি আসিনি, চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, খুব শীঘ্রই আবার আমাদের দেখা হবে। সন্তোষ সিংহের কথাটা শেষ হওয়ার আগেই আশু বিশ্বাসের একান্ত সচিব শত্রুঘ্ন ঘরের মধ্যে এসে প্রবেশ করেছিল। তার কানে সন্তোষ সিংহের শেষের সব কথাগুলোই প্রবেশ করেছিল। সন্তোষ সিংহ কথাগুলো বলে আর দাঁড়ালো না, কটমট করে ঘর থেকে বের হয়ে গেল। অবরুদ্ধ একটা চাপা আক্রোশে যেন আশু বিশ্বাস ফেটে পড়লেন। লোফার, একটা স্ট্রিট ডগ। আশু বিশ্বাস তার একান্ত সচিবের দিকেই তাকিয়ে রইলেন কথাগুলো বলে। শত্রুঘ্ন এগিয়ে এলো আরো দুপা। শত্রুঘ্নের বয়স 30-32-এর মধ্যে, রোগা লিকলিকে চেহারা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, নাকটা খাড়া হয়ে সামনের দিকে টিয়া পাখির ঠোঁটের মতো যেন একটু বেঁকে আছে। উপরের ঠোঁটটার মাঝামাঝি কাটা, জন্ম থেকেই হেয়ার লিপ।
ছোটবেলায় অপারেশন করলে হয়তো ভালো হয়ে যেত, কিন্তু অপারেশন করা আর শত্রুঘ্নর হয়ে ওঠেনি। কেন যে হয়নি সে আর এক ইতিহাস। বর্তমান কাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কাঠটার ঠোঁটের ফাঁক দিয়ে সামনের উপরের দুটো পাটির দাঁত স্পষ্ট দেখা যায়, যেন সামান্য ঠেলে বের হয়ে আছে সর্বক্ষণই। পাঁচ চোখটা সামান্য টেরা, পরনে লংস ও গলাবন্ধ কোট। আশু বিশ্বাসের ওখানে চাকরি নেবার পর আশু বিশ্বাস অনেকদিন বলেছেন, ঠোঁটটা রিপেয়ার করিয়ে নাও প্লাস্টিক সার্জারি করে শত্রুঘ্ন। কি হবে আর স্যার এ বয়সে হাঙ্গামা করে? শত্রুঘ্ন খুব শান্ত গলায় জবাব দিয়েছে, হাঙ্গামা কি, বিশ্রী দেখায়, আয়নায় মুখ দেখো তো। শত্রুঘ্ন জবাব দেয়নি। আশু বিশ্বাস বলেছেন, এখন না হলেও বিয়ের পর হয়তো দেখবে। আশু বিশ্বাসকে যেন কতটা থামিয়ে দিয়েই শত্রুঘ্ন জবাব দিয়েছিল, আমার জীবনে বোধহয় ওই বিশেষ যাত্রার কোনো প্রয়োজন হবে না। বলো কি হে, তুমি তো দেখছি ভীষণ নারী বিদ্বেষী। আশু বিশ্বাস বলেছেন। শত্রুঘ্ন জবাব দেয়নি কোনো। পার্টির অফিসে বছর 3 আগে এক সময় পরিচয় হয় শত্রুঘ্নের সঙ্গে আশু বিশ্বাসের। MA পর্যন্ত পড়েছে ছেলেটি, কিন্তু কোনো চাকরি বাকরির কোনো সুবিধা না করতে পেরে আশু বিশ্বাসের পার্টিতে এসে কেমন করে না জানি ঢুকেছিল। পার্টির একটা কাগজ ছিল সাপ্তাহিক, বজ্রধ্বনি। তাও নিয়মিত কখনো বেরোতো না, ইলেকশনের মুখোমুখি 6-7 মাস নিয়মিত বেরোতো, তারপর মধ্যে মধ্যে কখনো সখনো। পার্টির জেনারেল সেক্রেটারি অনিমেষ পাল ওকে জোগাড় করেছিল, এবং লেখায় বেশ হাত আছে, ও কিছু পড়াশোনাও আছে পলিটিক্সে। তাই অনিমেষ যদিও নিজে ছিল বজ্রধ্বনির সম্পাদক, নেপথ্যে সব ভার ছিল, অর্থাৎ সম্পাদনা ও গরম গরম সব প্রবন্ধ লেখা ওই শত্রুঘ্নের উপরেই। এক কথায় শত্রুঘ্নই কাগজটা চালাতো। বছর 3 আগে ইলেকশনের মুখে একদিন পার্টি অফিসে গিয়ে আশু বিশ্বাস অনিমেষকে বললেন, এ সপ্তাহে সম্পাদকীয়টা বেশ ঝাঁঝালো হয়েছে তো হে অনিমেষবাবু, বেড়ে লিখেছ, ভালো লেগেছে আপনার? অনিমেষ সুধাই গদগদ হয়ে, ভালো মানে একেবারে যাকে বলে টু দ্য পয়েন্ট। আমাদের অপোনেন্ট পার্টির ব্যাপারটা খুব ট্যাক্টফুলি প্রচার করা হয়েছে। তোমার কলমে যে এত জোর আছে তা জানতাম না হে অনিমেষবাবু। অনিমেষ লোকটি অত্যন্ত সৎ প্রকৃতির। সে তাড়াতাড়ি বলে ওঠে, ওটা কিন্তু আমার লেখা নয় আশুবাবু। বলো কি, তবে কার? একটি নতুন ছেলের। নতুন ছেলে? কে বলো তো? মাস 3-4 পার্টিতে এসে যোগ দিয়েছে। বটে, নামটা কি? শত্রুঘ্ন। শত্রুঘ্ন কি মানে পদবী কি? ওর নাকি কোনো পদবী নেই। কিরকম? তাই তো বলে। তার লেখাপড়া কতদূর করেছে? শুনেছি MA পর্যন্ত পড়ে পরীক্ষা দেয়নি। আছে নাকি অফিসে এখন ছেলেটি? নিচের প্রেস ঘরে বোধহয় আছে, ওইখানেই তো থাকে, ডাকো না একবার। অনিমেষ বেল বাজিয়ে বেয়ারা গোপালকে বলে নিচের প্রেস থেকে শত্রুঘ্নকে ডেকে আনতে বলে। একটু পরেই শত্রুঘ্ন এসে ঘরে ঢুকল। সাধারণ একটা ধুতি, ময়লা একটা ছিটে শার্ট গায়ে, পায়ে চপ্পল, এক চোখ টেরা, হেয়ার লিপ। শত্রুঘ্নের মুখের দিকে তাকিয়েই কিন্তু কেমন যেন আশু বিশ্বাসের মনের মধ্যে একটা বিতৃষ্ণার উদয় হয়েছিল। রোগা লিকলিকের ঠোঁটটা কাটা, বাচকটা টেরা, কেন যেন আশু বিশ্বাসের মনটা বিরূপ হয়ে উঠেছিল প্রথম দৃষ্টিতেই শত্রুঘ্নের উপরে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় তার ওই দিনকার লেখা সম্পাদকীয়টা। জোরালো আগুনের মতো ভাষা যেমন, তেমনি খুঁটিয়ে খুঁটিয়ে অতীব চাতুর্যের সঙ্গে বিপক্ষের সব ত্রুটিগুলো চমৎকারভাবে ছত্রে ছত্রে আর্টিকেলটার মধ্যে যেন ফুল ফোটাচ্ছে। কি নাম তোমার হে? আগে শত্রুঘ্ন। পদবী কি? পদবী কিছু নেই। কেন বলো তো? কারণ কিছু নেই, এমনি। শত্রুঘ্ন বললে। গলাটা কিন্তু ভারী কোমল ও একটু মেয়েলি ধরনের। তুমি MA পর্যন্ত পড়েছ? পড়েছিলাম। কোন ইউনিভার্সিটি? কলকাতায়। তা পরীক্ষাটা দিলে না কেন? ইচ্ছা হলো না, তাই দিলাম না। এর আগে কোথায় চাকরি করেছ? পাটনায়। পাটনায় ছিলে তাহলে কিছুদিন? ছিলাম। কোথায়? একটা মেসে থাকতাম। কি সাবজেক্টে MA পড়েছিলে? ইংরাজিতে। পলিটিক্সে ইন্টারেস্টেড? শত্রুঘ্ন কোনো জবাব দেয়নি। বাড়িতে কে কে আছে? বাড়িও নেই, কেউ নেইও। একা? হ্যাঁ, 14 বছর পর্যন্ত অনাথ আশ্রমে পালিত হই। বলো কি?
কাটা ঠোঁটের ফাঁকে একটু তেতো হাসি হেসেছিল শত্রুঘ্ন, জবাবে কোনো কথা না বলে। এখানে থাকো কোথায়? ওই প্রেসের মধ্যেই একপাশে পড়ে থাকি। কি যেন ভাবতে লাগলেন কিছুক্ষণ আশু বিশ্বাস। তারপর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে পড়লেন এবং বললেন, চলি হে অনিমেষ বাবু, পরশু মিটিং আছে পার্টির, আসছেন তো? অনিমেষ সুধায়, আসবো। শত্রুঘ্নর দিকে আর তাকালেন না আশু বিশ্বাস, ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু না তাকালেও শত্রুঘ্নর কথাটাই ভাবতে ভাবতে ঘর থেকে বের হয়ে গেলেন। সারাটা দিনের নানান কাজের মধ্যেও বারবার শত্রুঘ্নর কথাই মনে পড়তে লাগলো। সামান্য দু চারটে কথাতেই বুঝতে পেরেছিলেন আশু বিশ্বাস বুদ্ধি ছেলেটির তীক্ষ্ণ এবং পড়াশোনাও আছে, তবে তলোয়ারটা একটু বাঁকা হলেও ধারালো। নিজস্ব আয়ত্ত থাকলে কাজে লাগানো যাবে। রাত্রেই মনস্থির করে ফেললেন আশু বিশ্বাস শত্রুঘ্ন সম্পর্কে, এবং পরের দিনই আশু বিশ্বাসের নিউ সিআইটি স্কিমের 7তলা বিরাট বাড়ির দোতলার অফিস ঘরে বেলা 10টা নাগাদ শত্রুঘ্নকে ঢুকতে দেখা গেল। আশু বিশ্বাস কেবল একজন রাজনৈতিক নেতাই নন, স্বনামে বেনামে নানা ধরনের ব্যবসার মালিক, নানা কারবার। নিজে অ্যাসেম্বলিতে কখনো দাঁড়াননি, দলের লোকেদের দাঁড় করিয়ে অ্যাসেম্বলির রশিটা নেপথ্যে হাতের মুঠোর মধ্যে ধরে ইচ্ছা মতো তাঁর খেলা খেলেন, এবং বলাই বাহুল্য পার্টির যাবতীয় ব্যয়ভার আশু বিশ্বাসী সানন্দে বহন করে থাকেন। দলের লোকেরা কত সময় বলেছে, এবার ইলেকশনে আপনি দাঁড়ান না স্যার। না হ্যাঁ, ওসব ঝামেলা আমার পোষাবে না। তাছাড়া তোমাদের দাঁড়ানো যা, আমার দাঁড়ানো তো তাই, তোমরা কি আর আমাকে ফেলে দেবে? কি যে বলেন স্যার। দেখো হে, সেরকম মতিগতি হলে আগে থাকতেই একটু ওয়ার্নিং দিয়ে দিও, মানে সরে পড়বো। হাসতে হাসতে বলেছেন আশু বিশ্বাস। মনে মনে যদিও আশু বিশ্বাসের কিছুটা ভয় ছিল, কারণ তিনি জানতেন রাজনীতির ব্যাপারটা এমনই জটিল যে কখন কোন দিকে অকস্মাৎ মোড় নেয়, কখন কোন ঝুলি থেকে সাপ বের হয়ে ছবল দেবে, তা বুঝি চিন্তার অতীত। অবশ্যই অতীব ধূর্ত আশু বিশ্বাস সর্বদা চারিদিকে আটঘাট বেঁধেই কাজ করতেন, তবুও ভয় একটা তার ছিল বইকি। শত্রুঘ্নকে দেখে কেন না জানি মনে হয়েছিল পার্টি অফিস থেকে বাড়ি ফিরবার পর লোকটার কথা চিন্তা করতে করতে অবচেতন মনে, লোকটাকে যদি ট্যাকল করতে পারেন ঠিক মতো, তাহলে ওকে দিয়েই তিনি অনেক কিছুই করতে পারবেন। কথাটা মনে হতেই পরের দিন সকালে অনিমেষকে টেলিফোন করেছিলেন শত্রুঘ্নকে পাঠিয়ে দেওয়ার জন্য। বেশ বড় সাইজের ঘরটি, মেঝেতে পুরো কার্পেট বিছানো, বিরাট সেক্রেটারিয়েট টেবিল, অনেক চেয়ার, সোফা সেট, দুটো ফোন। আশু বিশ্বাস ওই দিনকার সংবাদপত্রগুলো উল্টে পাল্টে দেখছিলেন। মাস পাঁচেকের মধ্যে ইলেকশন, সংবাদপত্রগুলো বেশ গরম গরম খবর ছাপছে প্রত্যহ। পদশব্দে মুখ তুলে তাকালেন, সঙ্গে সঙ্গে নজর পড়ল শত্রুঘ্নের উপর। দরজার বাইরে বেয়ারা সনাতনকে বলাই ছিল শত্রুঘ্নের চেহারা ডেসক্রিপশন দিয়ে যে ওই ধরনের কোনো লোক শত্রুঘ্ন নাম বললে যেন ঘরে পাঠিয়ে দেয়। সনাতন তাই শত্রুঘ্নকে যেতে বলেছিল সোজা ঘরের মধ্যে। আমাকে ডেকেছেন স্যার? কে? শত্রুঘ্ন বাবু, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, বসো না ওই চেয়ারটায়। শত্রুঘ্ন কিন্তু বসেনি, দাঁড়িয়েই ছিল আগাগোড়া। কেবল ওই দিনটি কেন, পরবর্তীকালেও কখনো সে আশু বিশ্বাসের সামনে বসেনি। বলুন স্যার, কি বলছিলেন? দেখো, তোমাকে আমি আমার একান্ত সচিব, বুঝলে, পার্সোনাল সেক্রেটারি নিযুক্ত করতে চাই, আর আজ থেকেই। পার্সোনাল সেক্রেটারি? হ্যাঁ, কেন, তোমার কোনো আপত্তি আছে? আর ইউ নট উইলিং? কিন্তু স্যার। বলো, আমি কি ওই গুরুদায়িত্ব পালন করতে পারবো? পারবে বলেই আমি স্থির করেছি। শোনো, আপাতত 400 টাকা করে তুমি মাস মাস পাবে, আর এইখানেই থাকবে। এই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটের 2টো কামরা তোমাকে দেওয়া হবে তোমার নিজস্ব ব্যবহারের জন্য। কিন্তু বজ্রধ্বনি? সেটার জন্য যা লেখাপড়ার কাজ তুমি তো এখানে থেকেও করতে পারবে, বরং নিরিবিলিতে তোমার কাজের সুবিধাই হবে। অনিমেষ বাবু? তাকে যা বলবার আমি বলবো। হ্যাঁ, আর একটা কথা, তোমার বাবু ওই ড্রেসটা বদলে ফেলতে হবে। বলতে বলতে পাশে টানা থেকে 100 টাকার দোকানের নোট বের করে এগিয়ে দিতে দিতে বললেন, এই টাকাটা রাখো, আজই কিছু ভালো জামা কাপড় কিনে নাও। ওই কাগের বাসা মাথার চুলগুলো আর দাড়ি গোপগুলোর একটু সংস্কার করো। যাও, কাল আবার দেখা হবে। হ্যাঁ, আজ থেকেই তুমি কাজে বহাল হলে। সনাতন! সনাতন এসে ঘরে ঢুকলো।
সনাতন, আগে এই শত্রুঘ্নবাবু আজ থেকে নিচের তলার 5 নম্বর ফ্ল্যাটে থাকবেন, যেটা খালি আছে। খাট বিছানাপত্র সব দিবি, আর ঠাকুরকে বলে দিবি আজ থেকে ও এখানেই খাবে, বুঝলি? আগে যাও শত্রুঘ্নবাবু। সেই থেকেই শত্রুঘ্নর আশু বিশ্বাসের বাড়িতে অবস্থান, এবং আশু বিশ্বাস যে মানুষ চিনতে ভুল করেননি সেটা বুঝতে তার দেরি হয়নি। ক্রমে এমন হয়েছে যে শত্রুঘ্ন না হলে তার কোনো কিছুই হয় না। ফলে শত্রুঘ্ন ক্রমশ আজ তার দক্ষিণ হস্ত হয়ে উঠেছে। সন্তোষ সিংহ ঘর থেকে বের হয়ে যেতেই শত্রুঘ্ন বললে, লোকটাকে না চাটালেই বোধহয় ভালো ছিল স্যার। ডোন্ট ওরি, আই নো হাউ টু ট্যাকেল দেম। বিপক্ষকে কখনো আন্ডার এস্টিমেট না করাই বোধহয় ভালো। ওই লোফারটা হবে আমার শত্রু? হা হা করে হেসে উঠলেন আশু বিশ্বাস। শত্রুঘ্ন তার ট্যারা চোখটা দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে মনে হলেও কিন্তু আসলে সে চেয়েছিল আশু বিশ্বাসের গোলালো বিকৃত মুখের হাসির ভঙ্গিমার দিকে। আজ প্রায় 3 বছর কি কিছু বেশি হলেও কাজ করছে শত্রুঘ্ন আশু বিশ্বাসের কাছে। অনেকভাবে লোকটাকে জানবার অবকাশ হয়েছে শত্রুঘ্নর। লোকটার প্রকৃতি যে কি তাও জানতে আজ আর শত্রুঘ্নর বাকি নেই। তাছাড়া যাক সে কথা, সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। আর সেই কারণেই হয়তো গত কয়েক মাস ধরে ভিতরে ভিতরে তার একটা চাপা আক্রোশ ফেনায়িত হয়ে উঠেছিল মানুষটার প্রতি। কিন্তু শত্রুঘ্নের মুখ দেখে তা বোঝাবার উপায় ছিল না। যেন পাথরে কোঁদা নিষ্প্রাণ একখানি মুখ। হাসি থামিয়ে আশু বিশ্বাস বললেন, দেখো শত্রুঘ্নবাবু, আমার কতটুকু ক্ষমতা তা আমি জানি। যাক সে কথা, সামনের শনিবার আমাদের ময়দানের পার্টি মিটিংয়ে ভাষণ দেবার জন্য যে তোমাকে একটা বক্তৃতার খসড়া করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ স্যার। বেশ জোরালো হয়েছে তো, পড়ে দেখবেন। বুঝলে শত্রুঘ্নবাবু, এবার ইলেকশনে আমাদের পার্টি যদি মেজরিটি পায়, আমরা যদি গদি দখল করতে পারি। পারবেন না কেন স্যার? আপনাদের প্রোপাগান্ডা। না হে শত্রুঘ্নবাবু, দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসছি। রাজনীতি যে কি বস্তু তা আমি জানি। তাই দলের অন্যান্যদের মতো আমি ইলেকশনের ভোটাভুটির ব্যাপারে আগে থাকতেই অত স্যাঙ্গুইন হতে পারি না। ওই ভোটদাতারা, ওদের কার্পেটে যে কি আছে, শেষ মুহূর্তে ব্যালট পেপারে যে কার নামের পাশে টিক বসাবে, কাউন্টিং না হওয়া পর্যন্ত তুমি জানতেও পারবে না। গতবার তো আমাদেরই মেজরিটি ছিল। ছিল, কিন্তু হালটা কি? 6 মাসের মধ্যেই সব ভেস্তে গেল। যাক, ও নিয়ে আমি ভাবি না। এ রাজনীতির খেলায় হার জিত উত্থান পতন আছে। তুমি আমার আজকের বক্তৃতার খসড়াটা টাইপ করে আমাকে পাঠিয়ে দিও শত্রুঘ্নবাবু। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর একটা কথা, আজ আর কোথাও বের হয়েও না, আমার তোমাকে দরকার হতে পারে। ঘাড় হেলিয়ে সম্মতি জানিয়ে শত্রুঘ্ন ঘর থেকে বের হয়ে গেল। সিঁড়ি দিয়ে নেমে নিচের তলায় নিজের ঘরে এসে ঢুকতেই দেখল আরতি বসে আছে। আরতির বয়স 23-24 হবে। রোগা পাতলা চেহারা, গায়ের রংটা কালোই, তাহলেও চোখের মুখের অপূর্ব শ্রী ও দেহের উদ্ভিন্ন যৌবন প্রাচুর্যে ওই বয়সের মেয়েদের সাধারণত যে আকর্ষণটা থাকে, আরতির তার চাইতে একটু বেশি আকর্ষণ আছে। সাধারণ একটা মিলের শাড়ি কায়দা দুরস্তভাবে পরা, মাথার পর্যাপ্ত চুল আলগা বেনির আকারে বাঁদিককার ওপরে ঝোলানো, হাতে দুগাছি করে সোনার চুড়ি, হাতে একটা ব্যাগ। ঘরে ঢুকে আরতিকে বসে থাকতে দেখেই শত্রুঘ্নের মেজাজটা বেশ বিগড়ে যায়, ভ্রু দুটো কুঞ্চিত হয়ে ওঠে। আবার কেন এসেছো? আরতির দিকে তাকিয়ে শত্রুঘ্ন প্রশ্ন করল, কণ্ঠে বিরক্তি। কুণ্ঠিতভাবে আরতি বললে, দাদা, তোমাকে যে বলেছিলাম। কিন্তু আরতির কথাটা শেষ করতে দিল না শত্রুঘ্ন। মাঝপথেই তাকে থামিয়ে কর্কশ গলায় বলে উঠল, কতবার না বলে দিয়েছি তোমাকে আরতি, দাদা বলে আমায় ডাকবে না কখনো। দরকার হলে শত্রুঘ্নবাবু বলবে। আরতি কাঁচুমাচু মুখ করে বললে, মনে থাকে না, কতদিনের অভ্যাস। অভ্যাস আবার কি? শত্রুঘ্ন বললে, একটা ভুলকে কিছুদিন প্রশ্রয় দিলেই সেটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে নাকি? তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমাদের আমি কেউ নই। কথাটা তোমাদের মনে থাকে না কেন? আরতির চোখের কোল দুটো ছলছল করে ওঠে। সে মাথাটা নিচু করে। আর ভুল হবে না, ম্লান গলায় আরতি জবাব দিল। হ্যাঁ, আর যেন ভুল না হয়। হ্যাঁ শোনো, আর একটা কথা, এবার থেকে এখানে তোমার টাকার জন্য আর আসতে হবে না। আসবো না? না, প্রতি মাসে যা দিই তা আমি পাঠিয়ে দেবো, ঘরে বসেই টাকাটা পাবে।
আরতি চুপ করে থাকেন। শত্রুঘ্নর বোধহয় আরতির মুখের দিকে তাকিয়ে কেমন যেন একটু মায়াই হয়। তাছাড়া সত্যিই তো আরতির কোনো অপরাধ নেই। ঘটনাচক্রেই না সে তার বোন হয়ে জন্মেছে। শত্রুঘ্ন ওর বিষণ্ণ বিব্রত মুখখানির দিকে তাকিয়ে বললে, মিস্টার বিশ্বাসকে আমি বলেছি তোমার চাকরির কথা। বলেছ? আরতি উৎসাহিত হয়ে ওঠে। হ্যাঁ। কি বললেন তিনি? কিছু বলেননি। আমার সম্পর্কে কি বলেছো তুমি? বলেছি জানাশোনা বিএ পাস একটি মেয়ের জন্য। আরতির আর প্রশ্ন করতে সাহস হলো না। মনে মনে কেবল ভাবে, নিজের বোন কথাটা না বললেও নিকট আত্মীয় সে তার, সে কথাটাও তো অন্তত বলতে পারত। কিন্তু আরতি কি জানে না সে কথা কখনো বলবে না তার দাদা? তবে ও কথাই বা সে ভাবে কেন? সমস্ত সম্পর্কই তাদের সঙ্গে সে মুছে ফেলেছে। তবু সে দয়া করে মাসে 200 করে টাকা সাহায্য করে তাদের জন্য। নচেত আজকের দিনে হয়তো তাদের 3 বোন ও 1 ভাই এবং মাকে উপোস করেই থাকতে হতো। আরতি যা বড় বয়স হয়েছে, আর সবার তো একজনের 15, একজনের 13 ও একজনের 11 ও শেষের জন মাত্র 9 বৎসরের। শত্রুঘ্ন যে কেবল মাসে মাসে 200 টাকাই ওদের দেয় তা নয়, মধ্যে মধ্যে প্রয়োজন হলে আরও কিছু পাওয়া যায়। ওদের বাবা মারা যাবার মাসখানেক পরেই ওর 17 বছর বয়সে হায়ার সেকেন্ডারি পাস করার পর থেকে বলতে গেলে বাড়িতে বসেই ছিল এবং এক কুটির শিল্প প্রতিষ্ঠানে সারাদিন কাজ করে যা পেত তাই দিয়েই ওদের কোনো মতে দুমুঠো খাওয়া চলছিল অতগুলো প্রাণীর। তারপর বছর 3 আগে আসতে শুরু হলো শত্রুঘ্নর কাছ থেকে টাকা। তখনই ও কলেজে ভর্তি হয়। ওদের বাবা যখন মারা যান, শত্রুঘ্ন সেবার বিএ পরীক্ষা দেবার কথা। ওদের বাবা অনিমেষ বাবুর মৃত্যুর কয়েকদিন পরেই হঠাৎ ওদের দাদা বাড়ি ছেড়ে চলে এসেছিল। দীর্ঘ 3 বছর তারপর আর কোনো সন্ধানই কেউ শত্রুঘ্নর পায়নি। এবং বাপ অবিনাশ চক্রবর্তী মারা যাওয়ার এবং দাদা হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ওদের সংসারের যখন নিদারুণ দৈন্য অবস্থা, একা আরতি সামলাতে পারছে না। ভাগ্যে বাপের আমলে ছোট্ট একতলা একটা বাড়ি ছিল, তাই বস্তিতে যেতে হয়নি বা রাস্তায় গিয়ে দাঁড়াতে হয়নি। ঠিক তখনই হঠাৎ একদিন শত্রুঘ্ন নামে কোনো এক ব্যক্তির কাছ থেকে 102 টাকার একটা মানি অর্ডার এলো। আরতির মা বাসন্তী বুঝতে পারেনি কে ওই শত্রুঘ্ন, কেনই বা সে ওদের টাকা পাঠিয়েছে। কয়েক মাস নিয়মিত টাকা আসবার পর আরতি শেষ পর্যন্ত খুঁজে খুঁজে শত্রুঘ্নকে আবিষ্কার করেছিল একদিন বজ্রধ্বনি কার্যালয়ে। দেখা হতেই কথা বলতে যাচ্ছিল, কিন্তু চোখের ইশারায় বারণ করে শত্রুঘ্ন আরতিকে ডেকে নিয়ে পাশের ঘরে একটা ছোট ঘরে গিয়ে ঢুকেছিল। দাদাকে প্রণাম করতে গিয়েছিল আরতি, কিন্তু শত্রুঘ্ন প্রণাম নেয়নি ওর। পিছিয়ে গিয়ে বলেছিল, থাক থাক দাদা, আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। আর দাদা, তোমাদের আমি কোনোদিন ছিলামও না, আজও নেই। আমার বর্তমান পরিচয় শত্রুঘ্ন। তা কি করে আমার ঠিকানা পেলে? কেমন করে জানলে এখানে আমি আছি? আরতি সে কথা জানায়নি। শত্রুঘ্ন আর কেউ না, তারই দাদা প্রফুল্ল চক্রবর্তী সন্দেহে কেমন করে সে শত্রুঘ্নর বর্তমান ঠিকানাটা জোগাড় করেছিল। কেবল বললে, আমরা প্রতি মাসে টাকা পাচ্ছি। তবে আবার কি জন্য এখানে এসেছো? মা বলছিল তুমি না টাকা পাঠালে আমাদের সবাইকে না খেয়ে মরতে হতো। শত্রুঘ্ন কোনো জবাব দেয়নি। আরতি আবার বললে, মা বলছিল। ভ্রু কুঞ্চিত করে টেরা চোখটা দিয়ে তাকায় শত্রুঘ্ন আরতির দিকে। আরতির কেমন ভয় ভয় করে, কিন্তু সাহসে ভর করে বললে, তুমি যদি। কি আমি যদি? বাসায় একবার যাও না। কঠিন রূঢ় একটি শব্দ অত্যন্ত মৃদুভাবে উচ্চারিত হলেও আরতির সেদিন যেন মনে হয়েছিল একটা হাতুড়ির ঘা পড়ল। আর কোনো কথা বলবার সাহস হয়নি। আর কোনো কথা আছে? না। এখানে কাউকে তোমার পরিচয় দিয়েছো? না। তারপরও আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। আরতির কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। আরতি বললে, তাহলে আমি যাই? হ্যাঁ। আরতি ঘর থেকে বের হয়ে যাবার পরও অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল শত্রুঘ্ন। মনের উপর ভেসে উঠেছিল সেই ভদ্রমহিলার মুখটিরই ছবি, যে মহিলাটির গর্ভেই নাকি তার জন্ম। আর সেইটাই শত্রুঘ্নের জীবনের সর্বাপেক্ষা বড় ক্ষোভ। শুধু কি ক্ষোভ, অবিমিশ্র একটা ঘৃণাও, যে ঘৃণার দহন আজ 5 বছর ধরে তাকে দগ্ধাচ্ছে। কতবার মনে হয়েছে শত্রুঘ্নর সে আত্মহত্যা করে, ওই ঘৃণাটা জীবন থেকে মুছে ফেলবে, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে তার কর্তব্যটুকু শেষ না করা পর্যন্ত তার নিষ্কৃতি নেই। ভাগ্যে তার বাবার মৃত্যুর পর তার ডায়েরিটা শত্রুঘ্নের হাতে পড়েছিল হঠাৎ একদিন একটা ভাঙা ট্রাঙ্ক ঘাঁটতে ঘাঁটতে। যত রাজ্যের পুরানো বই কাগজপত্র স্তূপীকৃত করা ছিল এলোমেলোভাবে ট্রাঙ্কটার মধ্যে। ঘরের এক কোণে অব্যবহার্য ট্রাঙ্কটা পড়ে থাকত। কেউ কখনো নজর দেয়নি ট্রাঙ্কটার দিকে।
দেবার প্রয়োজনও হয়নি। হঠাৎ কি খেয়াল হতেই এক দ্বিপ্রহরে শত্রুঘ্ন ট্রাঙ্কটা খুলে ঘাটাঘাটি করতে গিয়ে বই কাগজপত্রগুলো কালো মলাটে বাঁধানো একটা পুরাতন ডায়েরি তার হাতে এসেছিল। বাবার ডায়েরি। কি খেয়াল হয়েছিল, ডায়েরিটার পাতা উল্টে উল্টে পড়তে শুরু করে এবং হঠাৎ যেন ডায়েরিটার কটা লাইন একটা বিষাক্ত ছোবল হানে শত্রুঘ্নকে। আরও কয়েকটা লাইন, তারপর রুদ্ধশ্বাসে পড়ে চলে দ্রুত। সব দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গিয়েছে তখন। ডায়েরিটা হাতে করে কতক্ষণ সে পাথরের মতো ঘরের মেঝেতে ভাঙা ট্রাঙ্কটার সামনে ছত্রাকার পুরনো বই ও কাগজের মধ্যে বসেছিল খেয়াল ছিল না। হঠাৎ বাসন্তী দেবী ওর মার কণ্ঠস্বরে চমকে ওঠে। কি করছিস রে ওখানে বসে খোকা? টেরা চোখে শূন্য দৃষ্টি তুলে তাকায় শত্রুঘ্ন বাসন্তী দেবীর দিকে। কিছুদিন আগে মাত্র অবিনাশ চক্রবর্তী মারা গিয়েছেন। মাথার চুল সবে গজাতে শুরু করেছে, ছোট ছোট খোঁচা খোঁচা। শত্রুঘ্নকে চুপ করে থাকতে দেখে বাসন্তী দেবী আবার প্রশ্ন করে, কি হয়েছে রে, তোর মুখটা আমার ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ইচ্ছা হয়েছিল উঠে তখনই লাফিয়ে পড়ে বাসন্তীর গলাটা ধুয়াতে 10 আঙুলে টিপে ধরে চিৎকার করে ওঠে, কেন কেন কেন? কিন্তু পারেনি শত্রুঘ্ন তা। মানুষের মন যখন যা চায় তখনই কি তা পারে না। ভিতরে ভিতরে একটা দুঃসহ অবরুদ্ধ জ্বালায় ছটপট করতে থাকলেও বাইরে সে যেন পাথরের মতোই স্তব্ধ অনড় হয়ে বসেছিল, কিছুই করতে পারেনি শত্রুঘ্ন। তোর সঙ্গে একটা কথা ছিল, বাসন্তী দেবী আবার বলে। পরে হবে। শত্রুঘ্ন গলার স্বরটা যেন কেমন ভারী ভারী। বাসন্তী দেবী আর কথা বলেনি, ঘর থেকে বের হয়ে গিয়েছিল। কি জানি কেন বাসন্তী দেবীরও হয়তো শত্রুঘ্ন তখনকার মুখের দিকে তাকিয়েই কথা বলার সাহস হয়নি। তারপর 3-4টে দিন ও রাত কি দুঃসহ এক যন্ত্রণা ও ঘৃণার মন্থনের মধ্যে দিয়েই না কেটেছে শত্রুঘ্নর। কি অসহায়, কি নিরালম্ব এক শূন্যতা। চারিদিকে একটা অন্ধকার সমুদ্র তাকে যেন গ্রাস করেছে, তলিয়ে নিয়ে যাচ্ছে কোন অতল তলে। বারবার অবিনাশ চক্রবর্তীর শেষ মুহূর্তের কথাগুলো মনে পড়ছে, যেন ভেসে উঠছে ওই শূন্যতার মধ্যে। ওদের দেখিস খোকা, বাবার সেই অনুরোধ। হ্যাঁ, অবিনাশ চক্রবর্তীকে সে কথা দিয়েছিল। মানুষটা সত্যিই দেবতা, নাচেত এত বড় জঘন্যতাকে কেউ ক্ষমা করতে পারে? শত্রুঘ্ন নিশ্চয়ই পারত না, কিছুতেই পারত না। আরও মনে হয়েছে শত্রুঘ্নর এ হয়তো কেবল উদারতাই নয়, ক্ষমাও নয়, দুর্বলের অসহনীয়তা, একটা ক্লিবত্ব। তারপর চতুর্থ রাত্রে এক কাপড়ে এক জামা গায়ে অন্ধকার বাড়ির দরজা খুলে বের হয়ে এসেছিল শত্রুঘ্ন। বুকের মধ্যে তার কেবল আগুনের অক্ষরে একটা নাম তখন লেখা হয়ে গিয়েছে, বের করতে হবে, খুঁজে বের করতে হবে ওই মানুষটাকে। কিন্তু কেমন করে, কোথায় সে খুঁজে পাবে তাকে? 21 বছরের আগেকার একটা মানুষকে। তার নামটাই শুধু জানে, তাও সেটা তার সঠিক নাম কিনা তাই বা কে জানে। হয়তো মানুষটার মতোই তার সেই নামটাও মিথ্যা। নামটার মধ্যেও রয়েছে তার একটা প্রতারণার দলিল, একটা মিথ্যা দলিল। না জানে তার চেহারা কেমন, না জানে বর্তমান লোকটা কোথায় থাকে। উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় কটা দিন ঘুরে বেড়ালো, কলেজেও গেল না। হঠাৎ একদিন ইকোনমিক্সের প্রফেসর সীতেশ বাবুর সঙ্গে কলেজ স্ট্রিটে দেখা হয়ে গেল। সীতেশ বাবুর প্রিয় ছাত্র শত্রুঘ্ন। প্রফুল্ল না? সন্ধ্যার অন্ধকার শহরে নেমেছে, রাস্তায় রাস্তায় আলো জ্বলে উঠেছে। তবু সীতেশবাবুর প্রফুল্লকে দেখে চিনতে কষ্ট হয়নি। ময়লা একটা শার্ট গায়ে, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, ছোট ছোট খোঁচা খোঁচা মাথার চুলগুলো। প্রফুল্ল সীতেশবাবুকে দেখে পাশ কাটাবার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। সীতেশবাবু এগিয়ে এসে প্রফুল্লকে ধরে ফেলেছিলেন। প্রফুল্ল? প্রফুল্লকে অতঃপর থামতেই হয়েছিল। এ কি চেহারা হয়েছে তোমার হে? পরীক্ষা তো এসে গেল, কেমন প্রিপারেশন হলো? পরীক্ষা দেব না স্যার। পরীক্ষা দেবে না কেন? কি ব্যাপার বলো তো? বাবা মারা গেছেন, আপনি তো স্যার জানেন। জানি বই কি, বাবা তো কতজনেরই থাকে না। আমি বলে কি সবাই পড়াশোনা করে না, পরীক্ষা দেয় না? সীতেশবাবু ব্যাপারটা না বুঝলেও বোধহয় কিছুটা অনুমান করতে পেরেছিলেন প্রফুল্ল ছন্ন ছাড়ার মতো চেহারা দেখে তার কথাবার্তা শুনে। তাই প্রশ্ন করলেন, তা কোথায় চলেছ? কোথাও না স্যার। এসো আমার সঙ্গে। সীতেশবাবু অতঃপর প্রফুল্লকে যেন এক প্রকার জোর করেই টেনে নিয়ে শিয়ালদহে গিয়ে ট্রেনে চেপেছিলেন বেলঘড়িয়ায় যাবার জন্য। সীতেশবাবু বেলঘড়িয়াতেই থাকতেন। সীতেশবাবুর স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছিলেন, একটি মেয়ে সমিতাকে রেখে। সীতেশবাবু আর বিবাহ করেনি। সমিতা সেবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, সেই সংসার দেখে, তার মাথার উপরেই সংসারের ভার। অবশ্য একটা বুড়ো চাকর আছে অনেক দিনের। সীতেশবাবু তো সর্বদা তার কলেজ, অধ্যাপনা আর বই নিয়েই ডুবে থাকতেন। ট্রেনেই বসে বসে
সীতেশবাবু একসময় জিজ্ঞেস করলেন, সত্যি কথা বলো তো প্রফুল্ল, পরীক্ষা দেবে না কেন? ফি জমা দিয়েছ? হ্যাঁ স্যার। তবে পরীক্ষা দেবার আর আমার ইচ্ছে নেই। পাগল নাকি? পরীক্ষা তোমায় দিতেই হবে। তা বাড়িতে তোমার মা নেই? মা? হ্যাঁ, ভাই বোন? না, কেউ নেই। কেউ নেই আর? না, সংসারে একমাত্র ওই বাবাই ছিলেন। বাবাই তার সংসারে একমাত্র আপনার জন ছিলেন, আর কেউ সংসারে নেই। মা তার জন্মের আগেই মারা গিয়েছিলেন। কোনো সংকোচ বা দ্বিধাই ছিল না প্রফুল্লের গলার স্বরে। পরিষ্কার স্বচ্ছ গলায় মিথ্যে কথাগুলো বলে গিয়েছিল প্রফুল্ল। একবারও মনে হয়নি সে কোনো পাপ বা অন্যায় করছে, মিথ্যাচরণ করছে। সীতেশবাবু সহানুভূতিতে যেন কেমন হয়ে গিয়েছিলেন। মনে মনে বারবার হয়তো উচ্চারণ করেছিলেন, সত্যিই ছেলেটা নিদারুণ হতভাগ্য। ঠিক আছে, এ 2 মাস তুমি আমার বাড়িতেই থাকো। আপনার বাড়িতে? হ্যাঁ, পরীক্ষা তোমায় দিতেই হবে। কিন্তু স্যার। না, কোনো কথাই তোমার আমি শুনবো না। এভাবে তোমার ক্যারিয়ারটা তোমায় আমি নষ্ট করতে দেব না। কোনো কথাই শোনেননি সীতেশবাবু। সঙ্গে করেই প্রফুল্লকে নিয়ে গিয়েছিলেন তার গৃহে। সীতেশবাবুর গৃহে প্রবেশ করেই রাখলেন, সমীমা। সমিতা এসে দরজা খুলে বাবার সঙ্গে প্রফুল্লকে দেখে থমকে দাঁড়ায়। চোখে তার জিজ্ঞাসু দৃষ্টি। এ আমার ছাত্র প্রফুল্ল চক্রবর্তী, মা। আজ থেকে ও আমাদের এখানেই থাকবে। স্যার। প্রফুল্ল আবারও কিছু বলবার চেষ্টা করেছিল, কিন্তু সীতেশবাবুর পরবর্তী কথায় সেটা চাপা পড়ে যায়। দক্ষিণে ছোট ঘরটায় থাকবে, সেখানে তো একটা খাট আছে না মা? হ্যাঁ বাবা। একটা টেবিল চেয়ার দিতে হবে। ঘরের আলোটা ঠিক আছে তো মা? হ্যাঁ বাবা। তাড়াতাড়ি আমাদের চা জলখাবারের ব্যবস্থা একটু করতে পারবে মা? কেন পারবো না? যাও, আগে ওকে ঘরটা দেখিয়ে দাও। আসুন। সমিতা ডেকেছিল। সমিতার বয়স তখন কতই বা হবে, 15 কি 16। কৈশোর উত্তীর্ণ, সবে যৌবন দেহে সারা অঙ্গে অঙ্গে দেখা দিয়েছে যেন ভীরু পদক্ষেপে। টকটকে গৌর গাত্রবর্ণ, মাথা ভর্তি চুল, মুখখানিতে একটা শিশুর সরল্য যেন। কতকটা মন্ত্রমুগ্ধের মতোই অতঃপর সমিতাকে অনুসরণ করেছিল প্রফুল্ল সে রাত্রে। সীতেশবাবুর ওখানেই তারপর দীর্ঘ 2 বছর তার কেটেছে। ছেলের চাইতেও বুঝি ভালোবেসেছিলেন সীতেশবাবু শত্রুঘ্নকে। আর সমিতা, তার কথা মনে করতে চায় না শত্রুঘ্ন। বিএ পাশ করে অনার্স নিয়ে এমএ পড়ছে, 5th ইয়ার। সহসা একদিন বিকেলে সীতেশবাবুর বাড়ি থেকে বের হয়ে আর সে সেখানে ফিরে যায়নি। ঘুরতে ঘুরতে পাটনায় গিয়ে হাজির হয় প্রফুল্ল। সেখানে একটা কাজ জুটে যায় সামান্য মাহিনায়, এবং পাটনায় চাকরি করতে করতে হঠাৎ একদিন চাকরিতে ইস্তফা দিয়ে কলকাতায় চলে আসে এবং অনিমেষের সঙ্গে পরিচয় ও বজ্রধ্বনি কাগজে চাকরি। শত্রুঘ্ন আবার আরতির মুখের দিকে তাকালো। আরতি মাথা নিচু করে খাটের উপর বসেছিল। শত্রুঘ্ন বললে, সামনের মাস থেকে আমি 250 করে টাকা পাঠাবো, যতদিন তোমার একটা চাকরি বাকরি না হয়। আর কোনো কথা নেই তো? আরতি বুঝতে পেরেছিল এবার তাকে উঠতে হবে। শত্রুঘ্নের কথার মধ্যে তার সুস্পষ্ট ইঙ্গিত। আমার কাজ আছে, তুমি তাহলে এসো। আরতি উঠে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেল। শত্রুঘ্ন এসে খোলা জানালাটার সামনে দাঁড়ালো। জানালা থেকে সামনের রাস্তার অনেকখানি দেখা যায়। রাস্তার ওপারে কৃষ্ণচূড়ার গাছটা বেশ বড় হয়ে উঠেছে। রাস্তায় রাস্তায় আলো জ্বললেও কলকাতা শহরে শীতের সন্ধ্যা কেমন চাপ চাপ ধোঁয়ায় ঝাপসা হয়ে আছে। আশ্চর্য, যে প্রফুল্লের চরিত্রে দুর্বলতা বলে কোনোদিনই কিছু ছিল না, সেই প্রফুল্লই কেমন যেন আরতির জন্য একটা কষ্ট বোধ করে মনের মধ্যে। না প্রফুল্ল, দুর্বলতা তোমার সাজে না। নিজেকেই যেন নিজে বলে প্রফুল্ল। প্রফুল্ল কবেই মরে গিয়েছে, সে আজ শত্রুঘ্ন। প্রফুল্ল চক্রবর্তীর সব দেহের উপরে নতুন মানুষ, পদবিহীন এক শত্রুঘ্নর জন্ম হয়েছে। সংসারে তার কেউ নেই। অনাথ আশ্রমে মানুষ পাটনায় ছিল কিছুদিন। পদবিটা নামের শেষে বিসর্জন দিলেও চাকরির ব্যাপারে বিএ পাস বললেই পদবীর কথাটা এসে পড়ে, এবং তখন যদি গেজেটের নাম না পাওয়া যায় চাকরি জুটবে না প্রফুল্ল ভালো করেই জানত। পাটনাতে চাকরির সময় সেটার প্রয়োজন হয়েছিল, কিন্তু প্রমাণ করতে কোনো অসুবিধা হয়নি। ও বলেছিল ওর নাম শত্রুঘ্ন চাকলাদার। ভাগ্যে তার বন্ধু শত্রুঘ্ন চাকলাদার ভাগ্যান্বেষণে কোনো মতে জাহাজের খালাসি চাকরি নিয়ে আজ 3 বছর হলেও নিরুদ্দিষ্ট। তাই তো তার নাম আর পরিচয়টা সে কাজে লাগাতে পেরেছে। দুজন একসঙ্গে একই বছরে বিএ পাস করেছিল। তারপর এমএ পড়তে পড়তেই চাকরির সন্ধানে
দুজনে একটা বছর কি ঘোরাই না যত্রতত্র ঘুরেছে। শেষটায় হতাশ হয়ে শত্রুঘ্ন চাকলাদার দেশ ছাড়বে বলে স্থির করে। প্রফুল্লকে বলেছিল, চল প্রফুল্ল, ভেসে পড়ি। না। এখানে থেকে কি করবি? এখনো চাকরি পাবার আশা তোর আছে? না। তবে একটা কাজ জীবনে যে করে হোক আমাকে শেষ করতেই হবে, আর সে কাজ দেশ ছাড়লে হবে না। কি কাজ? সে আছে, তুই জেনে কি করবি? তবে কি তবে? শত্রুঘ্ন, আমি একজনকে খুঁজে বেড়াচ্ছি। যেমন করেই হোক তাকে আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু সে এ দেশ ছেড়ে গেলে হবে না। কে সে? কাকে খুঁজছিস? সব কথা একদিন জানতে পারবি। তাহলে তুই যাওয়াই ঠিক করলি? হ্যাঁ। শত্রুঘ্ন চলে যাবার পর প্রফুল্ল গেল পাটনায়, এবং পাটনায় যাওয়ার আগেই হঠাৎ একদিন প্রফুল্লের মাথায় কল্পনাটা আসে, নাম বদলের কল্পনা। বন্ধুকে সে কথা প্রফুল্ল বলেও। কেন বলতো? নাম বদলতে চাস কেন? শত্রুঘ্ন জিজ্ঞাসা করেছিল। কারণ আছে। আচ্ছা, তুই তো দেশ ছেড়ে যাচ্ছিস, যদি আমি তোর নামটা ব্যবহার করি? সে আবার কি? আগে বল, তোর আপত্তি আছে নাকি? আপত্তি কি থাকতে পারে, কিন্তু কি? শত্রুঘ্ন বলেছিল, লোকে জানতে পারবে। জানতে পারবে কি করে, যদি তোর আর আমার মধ্যে একটা প্যাক্ট বা একটা বোঝাপড়া থাকে? কিন্তু কেন এই কাজ করতে চাস বলতো? মনে কর এ আমার অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস? কিন্তু কেন? শত্রুঘ্নর প্রশ্নের জবাব না দিয়ে বলেছিল প্রফুল্ল, তবে যেদিন এই অজ্ঞাতবাসের প্রয়োজন ফুরবে, আবার আমি প্রফুল্ল চক্রবর্তী হব, কারণ ওটা আমার বাবার দেওয়া নাম। আর যাই করি না কেন, সেই দেবতার মতো মানুষটাকে আমি অপমান করতে পারবো না। শত্রুঘ্ন আর কিছু জানতে পারেনি, প্রফুল্ল আর কিছু বলেনি। ঢং ঢং করে ঘরের ওয়াল ক্লকটায় রাত 11টা ঘোষণা করল। বেশ রাত হলো। একবার বজ্রধ্বনি অফিসে যাবার প্রয়োজন ছিল, কিন্তু আশু বিশ্বাস বলেছেন বাড়িতে থাকতে, রাত্রে প্রয়োজন হতে পারে তাকে। রাত যখন 11টা হলো, হয়তো আর প্রয়োজন হবে না। একবার ঘুরে আসলে কিছু হবে না। শত্রুঘ্ন ঘর থেকে বের হয়ে গেল। সেটা ছিল 11ই ডিসেম্বর, শনিবার, এবং সেদিন সকালের সেই ঘটনার দিন 20 পরের এক শনিবার রাত 11টা নাগাদ সনাতন পরে পুলিশের জবানবন্দিতে বলেছিল, আশু বিশ্বাসের একটা জরুরি ফোন কল আসে। আশু বিশ্বাস বের হয়ে যান মিনিট 15-র মধ্যেই ফোন কলটা পেয়ে। ফেরেন রাত 3টে নাগাদ। সনাতন তাকে ফিরে শোবার ঘরে ঢুকতে দেখেনি বটে, কিন্তু তার জুতোর শব্দ শুনেছিল, পরে জেরায় বলে, এবং এও বলেছিল প্রভুর জুতোর শব্দ পেয়ে কিছু প্রয়োজন আছে কিনা একবার ভেবেছিল জিজ্ঞাসা করে আসবে, কিন্তু প্রভুর কোনো ডাক আসেনি বলে যায়নি। পরের দিন 12ই ডিসেম্বর রবিবার সকালে আশু বিশ্বাসকে তার শয়নঘরে সোফার উপরে উপবিষ্ট দেখা যায়। সনাতন ঘরে ঢুকে প্রথমটাই বুঝতে পারেনি যে আশু বিশ্বাস তখন মৃত। গত রাত্রে যে পোশাক পরে বের হয়েছিলেন পরিধানে তখনও সেই পোশাক। মাথাটা বুকের ওপর ঝুলে রয়েছে, সোফার দুপাশ দিয়ে হাত দুটো অসহায়ভাবে ঝুলছে। ব্যাপারটা যে অস্বাভাবিক সেটা ওই উপবিষ্ট দেহটার দিকে তাকানো মাত্রই বুঝতে কারোরই কষ্ট হওয়ার কথা নয়। তবু মানুষের মন তো, চোখের সামনে কোনো অমঙ্গল দেখলেও প্রথমটায় মনটা বুঝি সায় দিতে চায় না। তাই সনাতনের প্রথমটায় মনে হয়েছিল তার মনিব বুঝি ঘুমোচ্ছেন, কিন্তু দুপা সামনের দিকে এগিয়ে যেতেই তার কেমন যেন সন্দেহ হয়। একটা সংশয় ও দ্বিধা নিয়েই আরও দুপা এগিয়ে যায় সনাতন। ভয়ে ভয়ে ডাকে, বাবু। কিন্তু কোনো সাড়া নেই। অস্পষ্ট আশঙ্কাটা ততক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে। ভয়ে যেন সিটিয়ে ওঠে সনাতন। প্রায় দৌড়েই ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে তরতর করে নেমে সোজা গিয়ে শত্রুঘ্নের ঘরে ঢুকে পড়ল। শত্রুঘ্ন আয়নার সামনে বসে দাড়ি কামাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে সনাতন ডাকে, সেক্রেটারি বাবু। কি হয়েছে সনাতন? শত্রুঘ্ন ফিরে তাকালো। শিগগির একবার ওপরে চলুন সেক্রেটারি বাবু। কেন, কি হয়েছে? বাবু। কি হয়েছে, আমাকে ডাকছেন? না না, আপনি এক্ষুনি একবার উপরে চলুন শিগগির। কি ব্যাপার সনাতন? আপনি আর দেরি করবেন না, চলুন শিগগির। শত্রুঘ্নর আর দাড়ি কামানো হয় না। দাড়ি কামানো অর্ধ সমাপ্ত রেখেই শত্রুঘ্ন বের হয় ঘর থেকে। সনাতন আগে আগে, শত্রুঘ্ন তার পিছনে পিছনে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। ঘরে ঢুকে আশু বিশ্বাসের উপবিষ্ট চেহারার দিকে তাকিয়ে তার বুঝতে আর কিছুই বাকি থাকে না। তবু একবার পরীক্ষা করে দেখে, না, মৃত। আশু বিশ্বাস মৃত, কোনো সন্দেহ নেই।
কিন্তু প্রথমটায় কোনো ক্ষতচিহ্ন তার চোখে পড়েনি শরীরের কোথাও। কেবল পরিধেয় জামাটার বুকের কাছে বাঁদিকে একটুখানি রক্তচিহ্ন, যেন গোলাকার কালো হয়ে শুকিয়ে আছে একটা সিকি পরিমাণে। দেখুন সেক্রেটারি বাবু। শত্রুঘ্ন ফিরে তাকালো সনাতনের দিকে। বাবু কি তাহলে? সনাতনের কথাটা শেষ হলো না, শত্রুঘ্ন মাথা নাড়ল। বাবু বেঁচে নেই। শত্রুঘ্ন প্রথমে কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল ঘটনার আকস্মিকতায়, কিন্তু একটু পরে নিজেকে সামলে নেয়। কি যেন ভাবলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের কোণে রক্ষিত টেলিফোনের রিসিভারটা তুলে নিকটবর্তী থানায় ডায়াল করতে লাগলো। থানায় যখন টেলিফোনটা পৌঁছলো, সে সময় থানা অফিসার রাধেশ ব্যানার্জি কিরিটির সঙ্গে মুখোমুখি বসে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কিরিটি কিছুক্ষণ আগে মাত্র এসেছিল থানায় রাধেশের কাছে একটা জাল দলিলের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিরিটিকে এ ব্যাপারে নিযুক্ত করা হয়েছিল। থানা অফিসার রাধেশ রিসিভারটা তুলে ধরে বললে, হ্যালো, কে আপনি? কোথা থেকে কথা বলছেন? আমি শত্রুঘ্ন, আশু বিশ্বাসের প্রাইভেট সেক্রেটারি, নারায়ণী ম্যানশন থেকে কথা বলছি। কি ব্যাপার? আশুবাবু মারা গেছেন। কে? আমাদের আশু বিশ্বাস? হ্যাঁ। কখন? জানি না ঠিক। তা থানায় ফোন করছেন কেন? রাধেশ বললে। দেখুন, ব্যাপারটা যেন আমার কেমন গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে? হ্যাঁ, মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়। কি করে বুঝলেন? আপনি এলেই বুঝতে পারবেন। তারপরই সংক্ষেপে ব্যাপারটা শত্রুঘ্ন ফোনেই রাধেশের কাছে বিবৃত করেন। কিরিটি সুধায়, কি ব্যাপার? ঠিক আছে, আমি আসছি এক্ষুনি। রাধেশ ফোনটা নামিয়ে রাখেন। কি ব্যাপার মিস্টার ব্যানার্জি? কিরিটি আবার প্রশ্ন করে। কোনো জরুরি তলব মনে হচ্ছে? আশু বিশ্বাসের নাম জানেন? জানি বই কি। এ শহরের রাজনৈতিক মহলের একজন রীতিমতো বিশিষ্ট ব্যক্তি। নামে বেনামে অনেক কারবার। বিশেষ একটি পার্টির আসল ব্রেইন ও কর্মকর্তা। বহু টাকার মালিক। সিআইটি রোডে বিরাট প্রাসাদতুল্য বাড়ি। তা তার আবার কি হলো এই সকালবেলা? ওর সেক্রেটারি ফোন করেছিল, বললে আশুবাবু মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ, আর মৃত্যুটা নাকি ভদ্রলোকের স্বাভাবিক বলে মনে হচ্ছে না। মানে ওর ধারণা ভদ্রলোক খুন হয়েছে। তাই নাকি? কিরিটির চোখের তারায় যেন একটা জিজ্ঞাসা ফুটে ওঠে। কখন, কবে, কোথায়? কিরিটি অতঃপর মৃদু গলায় প্রশ্ন করল। আজ সকালে তার শয়নকক্ষে মৃত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। আপনি যাচ্ছেন সেখানে? কিরিটি সুধায়। হ্যাঁ। আমি যদি আপনার সঙ্গে যাই তো আপত্তি আছে? বিলক্ষণ, আপত্তি বিন্দুমাত্রও নেই। বরং আপনি সঙ্গে গেলে হয়তো অন্ধকারে দু একটা আলোর রশ্মি দেখতে পাওয়া যাবে। হাসতে হাসতে বললে রাধেশ ব্যানার্জি। বেলা 9:30 নাগাদ পুলিশের জিপ গাড়ি এসে থামল আশু বিশ্বাসের প্রাসাদতুল্য ফ্ল্যাট বাড়ি নারায়ণী ম্যানশনের সামনে। রমেশ ব্যানার্জি, কিরিটি ও জনাতিনেক কনস্টেবল জিপ থেকে নামল। শত্রুঘ্ন গেটের সামনেই দাঁড়িয়েছিল ওদের অপেক্ষায় বোধহয়। বিরাট ফ্ল্যাট বাড়িটার নাম নারায়ণী ম্যানশন। নিচের তলায় ব্যাংক ও দোতলায় কি একটা বিদেশি অয়েল কোম্পানির হেড অফিস। 4, 5, 6 তলায় 3টে করে ফ্ল্যাট। 9টা ফ্ল্যাট এবং 6 ও 7 তলায় 2টো বড় ফ্ল্যাট ও 3টে ছোট ফ্ল্যাট। সর্বসমেত 14টা ফ্ল্যাট। সব ফ্ল্যাটেই ভাড়াটে রয়েছে। সম্পূর্ণ 3 তলার ফ্ল্যাটটা নিয়ে থাকতেন আশু বিশ্বাস। 2টো লিফট ফ্ল্যাট বাড়িটায়। দোতলায় অফিস ছাড়াও ছোট 2টি ফ্ল্যাট। তার একটাতে থাকে শত্রুঘ্ন, অন্যটাই ছিল পার্টি অফিস। মধ্যে মধ্যে ওই অফিস ঘরে এসে পার্টির পান্ডারা ও কর্মকর্তারা বিশেষ বিশেষ প্রয়োজনে আশু বিশ্বাসের সঙ্গে মিলিত হতো সলা পরামর্শের জন্য। অন্যান্য কারবার ছাড়াও আশু বিশ্বাসের ওই নারায়ণী ফ্ল্যাট বাড়ির ভাড়া থেকেই প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা আসত, প্রায় 21,000-এর মতো টাকা। নানা শ্রেণীর ভাড়াটে ফ্ল্যাটগুলোর মধ্যে নানা জাতি ও প্রদেশের ভিড়। রবিবার বলে ব্যাংক ও তেল কোম্পানির অফিস বন্ধই ছিল। ঢুকতেই সামনে একটা কোর্টইয়ার্ড, একদিকে পরপর কয়েকটি গ্যারাজ। কোর্টইয়ার্ডে ও গ্যারাজগুলোতে 8-10টা গাড়ি চোখে পড়ে। কিছু দারোয়ান, ভৃত্য ও ড্রাইভারের দল এদিক ওদিক কেউ ঘোরাঘুরি করছিল, আবার কেউ কেউ খোশ মেজাজে গল্পগাছা করে রবিবারের ছুটিটা উপভোগ করছিল। কারো মধ্যেই কোনো রকম চাঞ্চল্য বা উত্তেজনা দেখা গেল না। রাধেশ ব্যানার্জি শত্রুঘ্নের সঙ্গে কথা বলতে বলতে লিফটের দিকে এগিয়ে যায়। পাশে ওদের কিরিটি। কিরিটি নিঃশব্দে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল।
রাধেশ ব্যানার্জি প্রশ্ন করে, আপনারই নাম শত্রুঘ্নবাবু? আপনিই ফোন করেছিলেন? হ্যাঁ। সিঁড়ি দিয়ে পাশাপাশি উঠতে উঠতে রাধেশ ব্যানার্জির প্রশ্নের জবাব দিচ্ছিল শত্রুঘ্ন। আপনি কি প্রথম জানতে পারেন ব্যাপারটা? রাধেশ ব্যানার্জি প্রশ্ন করল। আগে না, আশুবাবুর চাকর সনাতন এসে আমাকে খবর দিতে আমি গিয়ে। শত্রুঘ্নর কথা শেষ হবার আগেই রাধেশ ব্যানার্জি আবার প্রশ্ন করল, সনাতন কতদিন এ বাড়িতে আছে? তা প্রায় বছর 10-12 হবে বোধহয়। পুরানো লোক? হ্যাঁ, আর কর্তার খুব পেয়ারের ও বিশ্বাসী। তা আপনি কতদিন আছেন এখানে? বছর 3-এর মতো হবে। আশুবাবুর সংসারে কে কে আছেন? একাই উনি থাকতেন। আর কোনো আত্মীয় স্বজন থাকে না? না। উনি কি ব্যাচেলার ছিলেন নাকি? রাধেশ ব্যানার্জি প্রশ্ন করে ওর মুখের দিকে তাকায় আবার। না, তবে তবে শুনেছি ওর স্ত্রীর সঙ্গে বছর 15 হলো সেপারেশন হয়ে গিয়েছে। ডিভোর্স? না, যতদূর জানি ডিভোর্স হয়নি। স্ত্রী কোথায় থাকেন? শুনেছি ওর স্ত্রী হেমাঙ্গিনী বিশ্বাস বালিগঞ্জে থাকেন। মাসে মাসে তাকে উনি 2000 করে টাকা পাঠাতেন। ছেলে পিলে কিছু হয়নি? এক ছেলে আছে, জয়ন্ত বিশ্বাস, সে জার্মানিতে থাকে। ছেলের সঙ্গে যোগাযোগ ছিল না আশুবাবুর? বলতে পারি না। ইতিমধ্যে ওরা 3 তলায় এসে পড়েছিল। এ বাড়িতে লিফট নেই? কিরিটি এবারে প্রশ্ন করে। আছে 2টো লিফট। একটা মিস্টার বিশ্বাসের পার্সোনাল ইউজের জন্য ব্যবহৃত হতো, সেটার চাবি মিস্টার বিশ্বাসের কাছেই থাকতো বরাবর। অন্যটা ভাড়াটেদের জন্য। রবিবার লিফটটা বন্ধ থাকে। সিঁড়ি যেখানে 4 তলায় উঠবার জন্য বাঁক ঘুরেছে, তারই মুখে 3 তলার প্রবেশ মুখে কোলাপসিবল গেট, সামনে লম্বা মতো একটা করিডোর। কিরিটি লক্ষ্য করে ইংরেজি এল প্যাটার্নের করিডোরটা বেঁকে গিয়েছে। পরপর সব ঘর করিডোরে। শত্রুঘ্নের সঙ্গে সঙ্গে চতুর্থ ঘরটায় গিয়ে সকলে দরজা ঠেলে প্রবেশ করল। দরজাটা ভেজানো ছিল। ঘরে ঢুকতে না ঢুকতেই কিরিটির প্রশ্ন করে, মনে হচ্ছে এ ম্যানশনের কেউ বোধহয় এখনো ব্যাপারটা জানতে পারেনি। না, যাতে কেউ না জানতে পারে সেই রকম ব্যবস্থাই আমরা করেছি, শত্রুঘ্ন বললে। ঘরের মধ্যে ঢুকে কিরিটি দাঁড়িয়ে গিয়েছিল। রাধেশ ব্যানার্জি এগিয়ে যায় আরামকেদারাটার দিকে। বেশ দামি নিচু সাইজের আরামকেদারাটা ডানলপিলো দিয়ে মোড়া। উপবিষ্ট অবস্থায় চেয়ারের উপরে মৃতদেহটার দিকে তাকালো রাধেশ ব্যানার্জি। শত্রুঘ্ন ফোনে যেমন বলেছিল ঠিক তেমনই। কিরিটিও রাধেশ ব্যানার্জির পাশে দাঁড়িয়ে তাকালো মৃতদেহের দিকে। পরনে মিহি শান্তিপুরি ধুতি ও গায়ে সাদা গরম পাঞ্জাবি, সোনার বোতাম লাগানো পাঞ্জাবিতে। বাঁদিকে উপরে পাঞ্জাবির বুকের কাছে সিকি পরিমাণ একটি রক্ত চিহ্ন, কিছুটা যেন কালচে হয়ে শুকিয়ে আছে। বাঁ হাতের কবজিতে দামি সোনার ঘড়ি। পাঞ্জাবির কোনো বুক পকেট নেই। মৃতদেহ একবার স্পর্শ করে দেখল কিরিটি। রাইগার মর্টিস সেট ইন করে গিয়েছে। ভালো করে লক্ষ্য করেও মৃতদেহের অনাবৃত অংশে আর কোনো ক্ষতচিহ্ন কিরিটির চোখ পড়ল না। কিরিটি তখন পাঞ্জাবিটা তুলে পরীক্ষা করল। বুকের বাঁ দিকে একটি সূক্ষ্ম ছিদ্র, তার চারপাশেও রক্ত জমাট বেঁধে আছে। বুঝতে কষ্ট হয় না ওই ছিদ্র পথেই রক্তক্ষরণ হয়ে জামা সিক্ত করেছে। কিরিটি অতঃপর মৃতদেহের কাছ থেকে সরে ঘরের চারদিকে দেখতে শুরু করে। বেশ বড় সাইজের ঘর, শয়ন ঘর। আরামকেদারাটার হাত চারের পিছনে একটি ডাবল বেড, ডানলপিলো পাতা, উপরে ফিকে আকাশ নীল রঙের চাদর বিছানো। বিছানার চাদর দেখলেই বোঝা যায় রাত্রে সেটা আদৌ ব্যবহৃত হয়নি। শয্যা কেউ স্পর্শও করেনি। টান টান একেবারে নিভাজ শয্যা। মাঝামাঝি জায়গায় ফিকে আকাশ নীল রঙের কভার দেওয়া 2টো মাথার বালিশ। সে দুটো যে কেউ স্পর্শ করেনি তার সংস্থাপনা থেকেই বোঝা যায়। পায়ের কাছে দামি একটা বিলিতি কম্বল ভাঁজ করা রয়েছে। শিয়রের সামনে গোলাকার নিচু একটা টেবিলের উপর একটা বেড ল্যাম্প, ডোমটা তার দামি ও বিদেশি। পাশে একটি টেবিল ক্লক, আলোটা তখনও জ্বলছে। টেবিল ল্যাম্পটার পাশে ফিকে আকাশ নীল রঙের টেলিফোন। টেবিলের উপরে গোটা 2 বই, একটা ডায়েরি ও একটা ফ্ল্যাট ফাইল। ঘরে এয়ার কন্ডিশন ফিট করা রয়েছে। কিরিটির নজর চারিদিকে ঘুরতে থাকে ঘরের মধ্যে। ঘরের দেওয়ালে ফিকে আকাশ রঙের প্লাস্টিক ইমালসান রং দেওয়া। সব জানালাই বন্ধ, মাত্র একটি ছাড়া, দক্ষিণমুখী।
ভারী আকাশ নীল রঙের দামি পর্দা দুপাশে টানা, ওই জানালাটি ছাড়া। বাকি সব জানালাগুলো ও দরজায় পর্দা ঢাকা। ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুমের দরজাটা সামান্য খোলা, সিঙ্গেল দরজা। মেঝেতে পুরু নরম নীল রঙের দামি কার্পেট বিছানো। এক কোণে একটি গডরেজের আলমারি, প্রমাণ সাইজ আয়না বসানো আলমারির একটা পাল্লায়। অন্যদিকে একটি ড্রেসিং টেবিল, টেবিলটার উপর এক গাদা ফাইল। ঘরের মধ্যে একটি চেস্ট ড্রয়ারও আছে। কিরিটি প্রথমে এগিয়ে আলমারিটা টেনে দেখল, তালা বন্ধ, কিন্তু আলমারির তালার গায়ে এক টুকরো সাদা উল জড়িয়েছিল। সেটা টেনে খুলে পকেটে রেখে দিল। চেস্ট ড্রয়ারটা কিন্তু খোলাই ছিল। ঢাকনাটা তুলতেই নজরে পড়ল নানা ধরনের স্কচ হুইস্কির বোতল, নানা ধরনের গ্লাস, সোডা, সাইফন সাজানো। মনে হচ্ছে মিস্টার বিশ্বাসের ড্রিঙ্কিং হ্যাবিট ছিল, তাই না শত্রুঘ্নবাবু? হঠাৎ কিরিটির প্রশ্নে ফিরে তাকালো শত্রুঘ্ন কিরিটির মুখের দিকে। হ্যাঁ, রাত্রে তিনি নিয়মিত ড্রিঙ্ক করতেন। আপনি তাহলে জানতেন সে কথা? জানতাম, মৃদু কণ্ঠে শত্রুঘ্ন বললে কথাটা। কথাটা আপনার শোনা না দেখা নিজের চোখে? কিরিটি আবার প্রশ্ন করল। দেখেছি। কিরিটি তখনও চেস্ট ড্রয়ারটার সামনে দাঁড়িয়ে। হঠাৎ কিরিটির নজরে পড়ল একটি গ্লাস। গ্লাসের তলায় তখনও সামান্য তরল পদার্থ দেখা যাচ্ছে যেন। পকেট থেকে রুমাল বের করে গ্লাসটা সেই রুমালের সাহায্যে নাকের কাছে তুলে ঘ্রাণ নিল। তারপর বললে, কাল রাত্রেও ড্রিঙ্ক করেছিলেন মনে হচ্ছে। শত্রুঘ্ন আর রাধেশ ব্যানার্জি চেয়ে থাকে কিরিটির মুখের দিকে। ওরা বোধহয় ঠিক বুঝতে পারে না কিরিটির কথাটার ঠিক তাৎপর্য কি। মিস্টার ব্যানার্জি, কিরিটি ডাকল। কিছু বলছেন মিস্টার রায়? রাধেশ ব্যানার্জি কিরিটির দিকে তাকালো। হ্যাঁ, ওই গ্লাসটা সঙ্গে নেবেন তো। শত্রুঘ্নবাবু, কিরিটি আবার প্রশ্ন করে শত্রুঘ্নকে। বলুন। শত্রুঘ্ন তাকালো কিরিটির মুখের দিকে। কাল রাত্রে কখন বের হয়েছিলেন মিস্টার বিশ্বাস? সনাতন বলছিল রাত 11টায় নাকি একটি টেলিফোন কল পেয়ে আশুবাবু বের হয়ে যান। আর একটা কথা, উনি কি সাধারণত বেরোবার সময় ধুতি পাঞ্জাবি পরে বেরোতেন? বড় একটা না, বেশিরভাগই স্যুট পরে বেরোতেন। আচ্ছা, কাল রাত্রে উনি তারপর কখন ফিরেছিলেন? রাত 3টে নাগাদ, শত্রুঘ্ন জবাব দিল। কিরিটি প্রশ্ন করে, কেউ তাকে ফিরে আসতে দেখেছিল নিশ্চয়ই? হ্যাঁ, সনাতন দেখেছিল। তাকে একবার ডাকুন তো, কিরিটি বলল। শত্রুঘ্ন ঘর থেকে বের হয়ে গেল। কিরিটি অতঃপর এগিয়ে গিয়ে ডায়েরিটা তুলে নিয়ে কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখে ডায়েরিটা পকেটে রেখে দিল। মিস্টার রায়, রাধেশ ব্যানার্জির মুখের দিকে তাকালো কিরিটি। কি মনে হচ্ছে ব্যাপারটা? শত্রুঘ্নবাবু যা সন্দেহ করেছেন আপনারও কি তাই মনে হচ্ছে? আপনার কি মনে হয়? কিরিটি পাল্টা প্রশ্ন করল। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ মৃতদেহে ওই বাঁদিকের বুকে একটা সূচ পরিমাণ ছিদ্র ছাড়া কোনো আঘাতের চিহ্নই দেখছি না। আর আঘাতের প্রয়োজন ছিল না হত্যাকারীর, তাই দেখতে পাচ্ছেন না। মোক্ষম জায়গায় মোক্ষম আঘাতই করা হয়েছিল, আর তাতেই মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে। তাহলে আপনারও ব্যাপারটা, হ্যাঁ, মনে তো হচ্ছে খুন করাই হয়েছে। কিন্তু কি? রাধেশ ব্যানার্জি কিরিটির মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে তো মনে হচ্ছে মিস্টার রায় রাত 3টের পর আশু বিশ্বাস ফিরে এসে বোধহয় চেয়ারটায় বসেছিলেন। সেই সময়ে কেউ তাকে হত্যা করে তারপর সরে পড়েছে। ডাক্তারের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ঠিক কতক্ষণ আগে আশু বিশ্বাস মারা গিয়েছেন বলা শক্ত, এবং সেটা না জানা পর্যন্ত আপনার অনুমান সত্য কিনা তাও বলা শক্ত। তাছাড়া আরও একটা কথা আপনাকে চিন্তা করতে হবে, কিরিটি বললে। কি বলুন তো? বসা অবস্থায় নিশ্চয়ই কেউ তাকে মৃত্যু আঘাত হানেনি। কি বলতে চান আপনি মিস্টার রায়? আমার অনুমান হয়তো কেউ আশু বিশ্বাসকে হত্যা করার পর তাকে চেয়ারে ওইভাবে বসিয়ে রেখে চলে গিয়েছে। তাহলে ওই বুকের কাছে পিন পয়েন্ট উনটাই বলছেন মৃত্যুর কারণ? আপাতত তো সেই রকমই মনে হচ্ছে। ডাক্তারি শাস্ত্রে বলে ওইখানেই দেহের হৃৎপিণ্ডের অবস্থান। এখন কথা হচ্ছে কি, এই ঘরের মধ্যেই যদি আততায়ী এসে তাকে অতর্কিতে কোনো রকম আঘাত করে থাকে, তাহলে প্রথমত মৃতের দেহের কোথাও না কোথাও আঘাতের যেমন চিহ্ন থাকবে, তেমন অতর্কিতে আক্রান্ত হয়ে নিশ্চয়ই আশু বিশ্বাস চিৎকার করেছিলেন। দ্বিতীয়ত, স্ট্রাগলও হয়তো মৃত্যুর পূর্বে করেছিলেন, যেটা খুবই স্বাভাবিক। অবশ্যই যদি তৎক্ষণাৎ মৃত্যু না হয়ে থাকে, এবং যেটা হয়তো কারো পক্ষে এ বাড়িতে শোনাও সম্ভব।
কিন্তু বর্তমানে যা কিছু আমরা ভাবছি সবটাই অনুমান ছাড়া আর কিছুই নয়, এবং আমাদের অনুমানটা কতদূর এক্ষেত্রে নির্ভরযোগ্য সেটাও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা স্থির করতে পারছি না। কারণ যে ইনজুরি মৃত্যু ঘটিয়েছে সেটা ঠিক কতখানি মারাত্মক সেটা তারাই বলতে পারবেন, এবং বুকের ওই পিন পয়েন্ট ইনজুরিটাই মৃত্যুর কারণ কিনা সে সম্পর্কে হয়তো তারাই আলোকপাত করতে পারবেন ময়নাতদন্তের দ্বারা। ওই সময় সনাতনকে নিয়ে শত্রুঘ্ন এসে ঘরে ঢুকলো। কিরিটি সনাতনের মুখের দিকে তাকালো। বছর 45 বয়স হবে সনাতনের। বেশ হৃষ্টপুষ্ট চেহারা এবং তেল চকচকে। বোঝা যায় সনাতন এ বাড়িতে আরামেই থাকে। পরনে একটা পরিষ্কার ধুতি, গায়ে একটা হাত কাটা গরম ফতুয়া, রগের দুপাশে দুই এক গাছি রূপালি কেশ নজরে পড়ে। মুখ চৌকো প্যাটার্নের, নাকটা বসা, চোখ দুটো ছোট ছোট, চোখের পাতা পিটপিট করা একটা বদ অভ্যাস সনাতনের। তোমার নাম সনাতন? রাধেশ প্রশ্ন করেন। আজ্ঞে সনাতন সামন্ত। বাড়ি কোথায়? আজ্ঞে মেদিনীপুর জেলার কাঁথিতে। এ বাড়িতে কতদিন কাজ করছো তুমি? সনাতন বললে 10-11 বছর। কিরিটি সনাতনের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনরায় প্রশ্ন করে, অনেকদিন আছো এ বাড়িতে তাহলে তুমি সনাতন? কি বলো? আজ্ঞে। বাবুর দেখাশোনা সাধারণত কি তুমিই করতে সনাতন? আজ্ঞে। তাহলে তো তুমি অনেক খবরই দিতে পারবে বোধহয়। আজ্ঞে। বলছিলাম অনেকদিন যখন বাবুর দেখাশোনা করেছো তখন তোমার বাবু সম্পর্কে কিছু তো জানার কথা, তাই না সনাতন? আজ্ঞে। বলো তো তোমার বাবুর মেজাজ কেমন ছিল? ঠান্ডা ধীর প্রকৃতির। স্বাভাবিক। আচ্ছা, তার চরিত্র? কি বললেন? তোমার বাবু মদ-টদ খেতেন তো নিয়মিত? তা খেতেন? আজ্ঞে। খুব বেশি খেতেন কি? মানে বলছিলাম মাতাল টাতাল হতে তাকে দেখেছো কখনো? আগে না, অনেক মদ খাবার পরও তাকে কখনো মাতলামি করতে দেখিনি। সনাতন, আগে এ বাড়িতে কোনো স্ত্রীলোক তো নেই? আগে না। বাবুর তো স্ত্রী ছিলেন, তা তিনি কখনো আসতেন না? দেখিনি কখনো আসতে তাকে। তবে বাবু, আমি জানতাম তার স্ত্রী আছেন। তাকে দেখেছো কখনো? না। আচ্ছা, আর কোনো স্ত্রীলোক আসতো না কোনো কোনো সময় কখনো তোমার বাবুর কাছে? সনাতন একটু যেন কেমন ইতস্তত করে মাথাটা নিচু করে। আসতো, তাই না? কিরিটি প্রশ্নটা করে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে সনাতনের দিকে। আগে কে বলো তো? নুরুন্নেসা বেগম সাহেবা। তিনি প্রায়ই রাত্রে আসতেন। তার বয়স কত? 30-35 বা কিছু বেশি হবে, ঠিক বলতে পারি না, তবে দেখলে অত মনে হয় না। দেখতে কেমন? খুব সুন্দরী। বেশভূষা? বলেই হঠাৎ থেমে শুধালো, আচ্ছা, বোরখা ব্যবহার করতেন তিনি? বোরখা? হ্যাঁ। কই না। তা তোমার বাবুর ঘরে এলে সাধারণত তিনি কতক্ষণ থাকতেন? তা কখনো কখনো ঘন্টা 3-4ও থাকতেন। শত্রুঘ্ন নির্বাক দৃষ্টিতে সনাতনের মুখের দিকে তাকিয়ে তার জবানবন্দি শুনছিল। সংবাদটা তার কাছে নতুন। কিরিটির সজাগ দৃষ্টি কিন্তু ব্যাপারটা এড়ায় না। শত্রুঘ্নবাবু? কিরিটির প্রশ্নে শত্রুঘ্ন তাকালেও কিরিটির মুখের দিকে এবারে। নুরুন্নেসা বেগমকে জানেন? না। কখনো দেখেননি তাকে? না। নামটাও শোনেননি কখনো? না। আচ্ছা সনাতন। আবার কিরিটি সনাতনের দিকে তাকিয়ে তাকে প্রশ্ন শুরু করলো, আজ্ঞে কতদিন ধরে নুরুন্নেসা বেগম এখানে যাতায়াত করছেন? তা বছরখানেক হবে। তিনি কোথায় থাকেন জানো? আগে এই বাড়ির 4তলায় একটা ফ্ল্যাটে থাকেন, 18 নম্বর ফ্ল্যাট। আইসি। তার সঙ্গে ওই ফ্ল্যাটে আর কে থাকে? তার স্বামী হামিদুল সাহেব। হামিদুল সাহেব কি করেন জানো? আগে না। যাক, তুমি যখন জানো না সে কথা থাক। আচ্ছা, শুনলাম তুমি কাল রাত্রে তোমার বাবুকে ফিরতে দেখেছিলে? আগে। রাত তখন কটা হবে বলতে পারো? বোধ হয় 3টে। 3টে? আগে ওই রকমই হবে। তুমি তখন কি করছিলে? অত রাত্রে নিশ্চয়ই জেগেছিলে না? আগে না, বাবু তো মধ্যে মধ্যে অনেক রাত্রে ফিরতেন।
আমি রাত 11:30টার বেশি কখনো জেগে থাকতাম না। তুমি যদি কাল রাত্রে 3টে নাগাদ সময় জেগে না থাকো, তাহলে জানলেই বা কি করে যে তোমার বাবু যখন ফিরেছেন রাত তখন 3টে হবে? আগে দুটো ঘরের পরের ঘরেই তো আমি থাকি রাত্রে। বাবুর কখনো যদি রাত্রে দরকার হয়। তারপর একটু থেমে বললে, রাত তখন 3টেই হবে বা কিছু বেশি, কারণ একটু আগে আমার ঘুম ভেঙে গিয়েছিল এবং সে সময় করিডোরের ঘড়িতে রাত 3টে বাজতে শুনেছিলুম। তারই কিছু পরে করিডোরে বাবুর জুতোর শব্দ পেয়েছিলাম। জুতোর শব্দ পেয়েছিলে? উঠে কি দেখেছিলে তিনি তোমার বাবু কিনা? আগে না, কিন্তু ভেবেছিলাম বাবুই। তাই কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, বাবু যদি ডাকেন বেল বাজিয়ে। ঘরে তোমার কলিং বেল আছে? হ্যাঁ, দরকার হলে রাত্রে বাবু ডাকতেন। ঠিক আছে, কিন্তু বাবুকে তুমি যখন দেখোনি তখন ঠিক কি করে বুঝলে যে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সে তোমার বাবু ছাড়া আর কেউ নয়? আগে এই করিডোরে আর তো কারো আসা সম্ভব নয়, কারণ একমাত্র বাবুর কাছেই কলাপসিবল গেটে চাবি থাকতো, আর একটা থাকতো আমার কাছে। আমিও বাবু বের হয়ে যাবার পরেই কাল রাত্রে গেটে তালা দিয়ে শুতে গিয়েছিলাম। কাজেই বাবু ছাড়া আর কে তালা খুলে ভিতরে আসবে? চাবি বা পাবে কোথায় বলুন? কিরিটি মৃদু হাসল। তারপর একটু থেমে আবার প্রশ্ন করে, তা ঠিক। আচ্ছা সনাতন, সকালে কখন উঠেছো আজ? ভোর 5টায়। 5:30টায় বাবু চা খেতেন, চা, লেবুর রস দিয়ে। বাবুর ঘরে তখন গিয়েছিলে? ওই 5:30টাতেই। গেট তখন খোলা ছিল? আগে না, তালা দেওয়া ছিল। সকালে উঠে গেটের তালা খুলে আমি চা তৈরি করতে যাই। আচ্ছা সনাতন, তুমি কত মাইনে পেতে? কিরিটির প্রশ্ন। বাবু আমাকে মাসে 100 টাকা করে দিতেন। তাছাড়া যখন যা দরকার হতো 200-100 দিতেন। আচ্ছা, গতকাল কে কে তোমার বাবুর সঙ্গে দেখা করতে এসেছে এবং তোমার বাবু কতক্ষণ তার ঘরে ছিলেন বলতে পারো? কাল তো প্রায় সারাদিনই বাবু ঘরে ছিলেন। ওই সেক্রেটারি বাবুই তো রাত 10টা নাগাদ একবার এসেছিলেন। কিরিটি শত্রুঘ্নর দিকে একবার তাকালো, তারপর সনাতনকে আবার প্রশ্ন করলো, আচ্ছা ওই রাত্রে ছাড়া আর সারাটা দিন কি তিনি বের হননি? না, সর্দি মতো হয়েছিল বলে বের হননি। রাত্রে ফোন পেয়ে বের হন। ফোন যখন আসে তুমি কোথায় ছিলে? এই ঘরেই। বাবু তখন কি করছিলেন? ড্রিঙ্ক করছিলেন। ফোন কোথা থেকে কে করেছিল কিছু আন্দাজ করতে পারো? আগে না। ফোন পাওয়ার পর বাবু তোমাকে কি বলেছিলেন? বলেছিলেন একটু বেরুচ্ছেন, তাড়াতাড়ি ফিরবেন। নিজের গাড়ি নিয়ে গিয়েছিলেন? না, গাড়ি তাকে নিতে এসেছিল। আমাদের ড্রাইভার রামকরণ বলছিল। তাকে নিতে অন্য গাড়ি এসেছিল? হ্যাঁ। ড্রাইভার রামকরণকে একবার ডাকতে পারো? এক্ষুনি ডেকে আনছি বাবু। সনাতন ঘর থেকে বের হয়ে গেল। শত্রুঘ্নবাবু? কিরিটি আবার শত্রুঘ্নকে প্রশ্ন করল, আপনি তো আশুবাবুর পার্সোনাল সেক্রেটারি ছিলেন এবং এই বাড়িরই একটা ফ্ল্যাটে থাকেন, অথচ নুরুন্নেসা বেগমকে কখনো দেখেননি বা তার নামও শোনেননি? না, এবাড়ির অনেকগুলো ফ্ল্যাট, অনেকেই তো থাকেন, তাদের সকলকেই তো চিনি না, চেনবার দরকারও হয়নি। তাছাড়া আমার কাজ ছিল সম্পূর্ণ লেখাপড়ার ব্যাপার। নুরুন্নেসা বেগমকে তাহলে আপনি কখনো দেখেননি? না, আর সে কথা তো একটু আগেই আপনাকে আমি বললাম। ভালো কথা। কাল রাত 10টায় আপনি এ ঘরে এসেছিলেন শুনলাম? হ্যাঁ। কেন? বজ্রধ্বনি সম্পাদকীয়টা আশুবাবুকে একবার পড়ে শোনানোর জন্য, কারণ তাকে না পড়ে শুনিয়ে সম্পাদকীয় কখনো ছাপা হতো না, আর সেই রকমই তার নির্দেশ ছিল। কতক্ষণ ছিলেন এ ঘরে? তা 8 ঘন্টা খানেক হবে। তাহলে 10:30 নাগাদ আপনি এ ঘর থেকে বের হয়ে যান? হ্যাঁ। তারপর আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আমি একবার রাত 11:45 নাগাদ বজ্রধ্বনি অফিসে যাই সম্পাদকীয়টা দিতে। ফেরেন কখন? রাত 11:30 11:45 নাগাদ হবে। তারপর আর বের হননি? না। কখন ঘুমিয়েছিলেন?
সবার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই নয়। ঠিক বলতে পারি না, তবে কাল রাত্রে বোধ করি রাত 12:30 নাগাদই ঘুম এসে গিয়েছিল। আচ্ছা শত্রুঘ্নবাবু, আপনি তো মিস্টার বিশ্বাসের একান্ত সচিব ছিলেন, অনেক কথাই হয়তো তার সম্পর্কে আপনি জানতে পেরেছেন। তিনিও হয়তো বলতেন। কাজকর্ম মানে ব্যবসা ইত্যাদি ছাড়া অন্য কোনো ধরনের কথাই তার সঙ্গে আমার হতো না। মানে নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি, হতো না। আচ্ছা একটা কথা, তার কোনো শত্রু ছিল কিনা বলতে পারেন? থাকাটা কিছু আশ্চর্য নয়, বিশেষ করে পার্টির ব্যাপার। কিছুদিন আগেই তো সন্তোষ সিংহ নামে একজনের সঙ্গে তার বেশ কথা কাটাকাটি মানে তর্কাতর্কি হয়েছিল। সন্তোষ সিংহ বুঝি ওদেরই দলের লোক ছিল? ছিল, তবে কিছুদিন আগে দল ছেড়ে চলে গিয়েছে। আচ্ছা, আশু বিশ্বাসের স্ত্রী হেমাঙ্গিনী বিশ্বাস বালিগঞ্জে কোথায় থাকেন বলতে পারেন? ফোন গাইডে তার ঠিকানা পেতে পারেন, কারণ তার বাড়িতে ফোন আছে জানি, ঠিকানা আমি জানি না। আপনি জানেন না তার ফোন নাম্বার? না। শত্রুঘ্নবাবু বলুন। আশুবাবুর ব্লাড প্রেশার ছিল কিনা জানেন? বোধ হয় ছিল। কি করে বুঝলেন? দু একবার ডক্টর সান্যালকে ওর প্রেশার চেক করতে আসতে দেখেছি। ডক্টর সান্যাল? ডক্টর বি সান্যাল, তিনি ওকে দেখাশোনা করতেন। আপনি ওপরে একবার 18 নম্বর ফ্ল্যাটে গিয়ে দেখুন তো, নুরুন্নেসা বেগম ও তার স্বামী ফ্ল্যাটে আছেন কিনা। থাকলে অপেক্ষা করতে বলবেন, আমরা আসছি। শত্রুঘ্ন ঘর থেকে বের হয়ে গেল। রাধেশবাবু কিছু বলছিলেন? ময়নাতদন্তের রিপোর্ট আজকের মধ্যে পাওয়া যাবে? চেষ্টা করব। হ্যাঁ, ওটা যত তাড়াতাড়ি পাওয়া যায় ততই ভালো, কারণ ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণটা বোঝা যাচ্ছে না। আপনার তাহলে নিশ্চিত ধারণা যে আশুবাবুর মৃত্যুর কারণ তার বুকের বাঁ পাশে ওই পিন পয়েন্ট ইঞ্জুরিটাই? রাধেশ ব্যানার্জি বললে। আমার তাই অনুমান। একটু আগেই তো বললাম আপনাকে কথাটা। যাক, ও নিয়ে এখনই না ভাবলেও চলবে। মৃতের জামার পকেটগুলো একবার পরীক্ষা করে দেখুন না। রাধেশ ব্যানার্জি এগিয়ে গেল। মৃত ব্যক্তির জামার পকেট হাতড়ে একটা পকেট থেকে একটা চাবির রিং ও এক গোছা চাবি, অন্য একটা পকেটে 40টা 100 টাকার নতুন করকরে নোট, 4000 টাকা পাওয়া গেল। রাধেশ বলল, ফানি, এত টাকা সঙ্গে নিয়ে লোকটা বের হয়েছিল কাল রাত্রে? হয়তো কোনো লেনদেনের ব্যাপার ছিল, কিরিটি মৃদু কণ্ঠে বললে। লেনদেন? হ্যাঁ, লেনদেন হতে পারে, অথবা অথবা আর কিছু হতে পারে। আর কিছু? সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো রাধেশ কিরিটির মুখের দিকে। হ্যাঁ, কিরিটি বললে, যার মধ্যেই ওর মৃত্যুর কারণ হয়তো নিহিত রয়েছে। কি বলতে চান? বর্তমানে আর কিছু বলতে চাই না রাধেশবাবু। সবার আগে এখন আমাদের ময়নাতদন্তের রিপোর্টটা দরকার। কোনো কিছু অনুমান করতে পারছেন না মিস্টার রায়? রাধেশ প্রশ্ন করে পুনরায়। কিরিটি মৃদু হেসে বলে, না, অত সহজ মনে হচ্ছে না যেন ব্যাপারটা, কারণ দেখা যাচ্ছে ভদ্রলোক গভীর জলের মাছ ছিলেন। কথাগুলো বলতে বলতে কিরিটি হাতের চাবির ঘষাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। রাধেশ বললে, ওই চাবির মধ্যেই মনে হচ্ছে ওই স্টিলের আলমারিটার চাবিটাও বোধহয় আছে। সম্ভবত। দেখুন তো এর কোনো চাবি লাগে কিনা। রাধেশ কিরিটির হাত থেকে চাবির ঘষাটা নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল। গোটা 2 বড় চাবি গডরেজের বেছে নিয়ে তারই একটা আন্দাজে আলমারির চাবি ফোকরে ঢুকিয়ে ঘোরাতেই আলমারিটা খুলে গেল। রাধেশ বললে, খুলেছে? দেখবেন নাকি আলমারির ভিতরটা? না, আবার বন্ধ করে রাখুন। চাবিটা আপনার কাছে রাখুন। বলতে বলতে বাথরুমের দিকে এগিয়ে গেল কিরিটি। বাথরুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল। বেশ বড় সাইজের বাথরুম। বাথটাব, শাওয়ার, গরম জলের হিটার, কমোড, দেওয়াল জুড়ে আয়না, সেভিং ও নানা ধরনের দামি দামি, বেশিরভাগই বিদেশ থেকে আনা প্রসাধন দ্রব্য। সবকিছুই সুন্দরভাবে সাজানো। কিরিটি মনে মনে বলে, ভদ্রলোক দেখছি বেশ শৌখিন ছিলেন। হঠাৎ চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে নজরে পড়ল বেসিনের কলটা পুরোপুরি বন্ধ নয়, জল পড়ে যাচ্ছে বেসিনে। একটু সাবানও বেসিনের সোপ সকেটে রয়েছে। কিরিটি ঘুরে তাকালো দেওয়ালের ব্রাকেটের দিকে। টার্কিস তোয়ালেটাও এলোমেলোভাবে ঝুলছে। ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ তোয়ালেটা দেখল। তারপর বাথরুম থেকে বের হয়ে এলো কিরিটি। রাধেশ প্রশ্ন করে, আর কিছু বোধহয় এখানে আমাদের দেখবার নেই কিরিটিবাবু?
না, চলুন, এবার ক্লোপসিবল গেট ও তালাটা দেখতে হবে। সনাতন দরজার বাইরেই দাঁড়িয়েছিল, কাঁদছিল লোকটা। সনাতন, আগে। কিরিটির ডাকে সনাতন সাড়া দেয়। তোমার কাছে যে চাবিটা আছে ওই ক্লোপসিবল গেটের তালার, সেটা নিয়ে এসো তো। কিরিটির দিকে তাকিয়ে একটা চাবির রিং বের করে দিল নিজের পরিহিত ফতুয়ার পকেট থেকে সনাতন। কিরিটি চাবিটা হাতে নিয়ে গেটের তালাটার সামনে গিয়ে দাঁড়ালো। সাধারণ পিতলের একটা ভারী তালা। চাবিটা ফোকরে ঢোকাবার আগে তালাটা ধরে টানতেই তালাটা খুলে গেল। কিরিটি চাবি দিয়ে তালাটা লাগাতে গেল, কিন্তু চাবি পুরোপুরি ঘুরল না, তালাটা বন্ধ হলো না। তালাটা তো দেখছি খারাপ সনাতন। কথাটা বলে কিরিটি সনাতনের দিকে তাকালো। চাবিতে বন্ধ হচ্ছে না তালা। বন্ধ হচ্ছে না? সনাতন যেন রীতিমতো বিস্মিত। না, তোমার ঠিক খেয়াল আছে তো যে তুমি আজ সকালে বন্ধ তালা খুলেছিলে? আগে বন্ধই তো ছিল। কেমন যেন সনাতন ইতস্তত করে এবং একটু যেন বিব্রতও বোধ করে বুঝি। কিরিটি আবার পরীক্ষা করে মৃদু কণ্ঠে বললে, রাধেশবাবু, তালাটা নিয়ে নিন, আর আপনাদের একটা তালা এই গেটে লাগাবার ব্যবস্থা করুন। ঠিক আছে, রাধেশ বলল। সনাতন, আগে, কাল রাত্রে তোমার বাবু বের হয়ে যাবার পর গেটের তালাটা বন্ধ করে ভালো করে টেনে দেখেছিলে তো যে তালাটা ঠিক আটকেছে কিনা? দেখেছি আগে, তালা টেনে দেখেছি, বন্ধ ছিল। কিরিটি আর কোনো কথা না বলে রাধেশ ব্যানার্জির দিকে তাকালো। চলুন রাধেশবাবু, 18 নম্বর ফ্ল্যাটে আমাদের বেগম সাহেবের সঙ্গে দেখা করা যাক। সেই ভদ্রমহিলা এই ব্যাপারের সঙ্গে জড়িত আছে বলে কি আপনার সন্দেহ হচ্ছে কিরিটিবাবু? সন্দেহের কথা যদি বলেন তো অনেককেই সন্দেহ করতে হয়। যেমন ধরুন ভৃত্য সনাতন, একান্ত সচিব তাঁর শত্রুঘ্নবাবু, আশু বিশ্বাসের স্ত্রী হেমাঙ্গিনী বিশ্বাস। কিন্তু তিনি তো এখানে থাকতেন না। না থাকলেও একটা কথা ভুলে যাচ্ছেন কেন, ওদের আজ পর্যন্ত ডিভোর্সও হয়নি, লেনদেনও চলছিল। কিন্তু অর্থ তো মাসে মাসে পাচ্ছিলেন। অর্থই তো সবসময় অনর্থের মূল নয় রাধেশবাবু। তবে ধরুন দীর্ঘকালের একটা আক্রোশ বা ঘৃণা, যা দিনের পর দিন সঞ্চিত হয়েছে ভদ্রমহিলার বুকে, অবশেষে তারই কুটিল প্রকাশ হয়তো। দুজনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে 4 তলায় উঠছিল। সিঁড়ি বেশ চওড়া, ঝকঝকে মোজাইকের তৈরি সিঁড়ি। এক পাশ দিয়ে লিফটের ওঠা নামার ব্যবস্থা। 4 তলাটাও ঠিক 3 তলার নকশা মতোই। এমনি করিডোর, পরপর 3টি ফ্ল্যাট। 18 নম্বর ফ্ল্যাটের সামনেই শত্রুঘ্ন দাঁড়িয়েছিল, ওদের অপেক্ষায় বোধ হয়। কি হলো, বেগম সাহেবকে খবরটা দিয়েছেন? কিরিটি প্রশ্ন করল। হ্যাঁ, শত্রুঘ্ন বললে। আর কিছু বলেছেন? না, কেবল বলেছি আপনারা দেখা করতে আসছেন। তাই শুনে বললেন বেগম সাহেবা পুলিশের তার সঙ্গে কি দরকার তিনি বুঝতে পারছেন না। আশুবাবু মারা গেছেন বলেছেন? না। ভালো কথা, তার স্বামী আছেন তো? না, তিনি নেই। নেই মানে? শুনলাম আজ 2 দিন হলো তিনি পাটনা গিয়েছেন, কাল বা পরশু আসবেন। কিরিটি আর কোনো প্রশ্ন করে না। রাধেশ ব্যানার্জিকে চোখ ইশারায় অনুসরণ করতে বলেই দুজনে দরজার ভারী দামি পর্দাটা তুলে ভিতরে প্রবেশ করলো। শৌখিন ও দামি দামি আসবাবপত্রে সাজানো ঘরটি। মেঝেতে কার্পেট বিছানো, এক পাশে টেলিফোন ও একটা কটেজ পিয়ানো, সামনে একটা ঘুরন্ত টেবিল, কোণে ত্রিকোণাকার একটি উঁচু টেবিলের উপরে সুদৃশ্য একটি ক্লক, তার পাশে ফ্লাওয়ার ভ্যাসে একগোছা শীতের মরশুমি ফুল, বড় বড় মেরুন রঙের ডালিয়া ও কিছু অ্যাস্টর। ঘরের মধ্যে একটি 15-16 বছরের ছোকরা, মনে হয় ভৃত্যই হবে, ঘুরে ঘুরে একটি ঝাড়নের সাহায্যে আসবাবপত্রে ধুলো যাচ্ছিল। সে মুখ তুলে তাকালো। কি নাম হে তোমার? রাধেশ প্রশ্ন করে। শওকত। বেগম সাহেবকে একটা খবর দাও। বসুন, খবর দিচ্ছি। শওকত বেশ চটপটে ভিতরে চলে গেল মধ্যবর্তী দরজার পর্দাটা তুলে। একটু পরেই নুরুন্নেসা বেগম ঘরে এসে প্রবেশ করল। পরনে ফিকে নীল রঙের পায়জামা, পায়ে চপ্পল, গায়ে একটা ঢিলে ব্লাউজের মতো, তার উপরে একটা সাদা শাল জড়ানো। নমস্তে। বেগম নুরুন্নেসা ওদের সাদর আহ্বান জানালো। কিরিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল নুরুন্নেসা বেগমকে। বেগম সাহেবকে সুন্দরী বললে ভুলই বলা হবে, কারণ তিনি সুন্দরী নন। তবে বয়স যাই হোক না কেন, এবং বয়সের ছাপ চোখে মুখে থাকলেও স্লিম ফিগারে যৌবনের একটা
অত্যগ্র আকর্ষণ যেন এখনো আগুনের মতো সর্বদেহ ও চোখ মুখে স্পষ্ট হয়ে রয়েছে। ওই সমগ্র চেহারার মধ্যে যেন আছে বিচিত্র একটা যৌন আবেদন, এবং সেই যৌন আবেদনের কাছে যে কোনো পুরুষ বোধহয় নিজেকে সমর্পণ করতে পারে। পতঙ্গ যেমন আগুনের শিখার দিকে ছুটে যায় তেমনই। কাজেই প্রৌঢ় আশু বিশ্বাস যদি বেগম সাহেবের ওই যৌন আবেদনের বন্যী পতঙ্গের মতো দগ্ধ হয়ে থাকেন, তার মধ্যে আশ্চর্যের কিছু নেই। যদিও আশু বিশ্বাসের নৈতিক চরিত্র সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে কিরিটি সনাতনকে প্রশ্নটা করেছিল। এখন বেগম সাহেবাকে দেখে তার মনের মধ্যে কোথাও আর সংশয়ের তিলমাত্রও থাকে না। বুঝতে পারে কিরিটি ওই বন্যী পতঙ্গের হাতে আশু বিশ্বাস নিজেকে পুরোপুরি সমর্পণ করেছিল। নমস্তে, মিষ্টি সুরেলা কণ্ঠের স্বরে কিরিটি নুরুন্নেসার দিকে তাকালো। নমস্তে, বৈঠিয়ে। কিরিটি ও রাধেশ ব্যানার্জি একটা সোফায় পাশাপাশি বসল। সামনেই একটা গোল জয়পুরি প্লেটে সিগারেটের প্যাকেট ও ম্যাচ ছিল। প্যাকেটটা তুলে নিয়ে একটা সিগারেট তা থেকে বের করে সিগারেটে অগ্নিসংযোগ করলো বেগম সাহেবা। একগাল ধোঁয়া ছেড়ে পূর্ববৎ সুরেলা কণ্ঠে শুদ্ধ উচ্চারিত ইংরেজিতে ইউনিফর্ম পরিহিত রাধেশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওয়েল অফিসার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? কিরিটি জবাব দিল, আমাদের কিছু জানবার ছিল ম্যাডাম। জানবার আমার কাছে? কামানো পেন্সিলে আঁকা ভ্রুযুগল যেন একটু উত্থিত করেই প্রশ্নটা করলো নুরুন্নেসা বেগম। হ্যাঁ, কি জানবার আছে বলুন তো? এই ফ্ল্যাট বাড়ির মালিক আশু বিশ্বাসকে আপনি চিনতেন নিশ্চয়ই? হোয়াই নট, জানতাম বই কি। একজন টেনেন্ট তার বাড়িওয়ালাকে যেভাবে চেনেন সেইটুকুই জানতেন তাকে, না তার চাইতেও বেশি পরিচয় ছিল? কি বলতে চান আপনি? নুরুন্নেসা বেগম বললেন। বুঝতে পারছেন না? না ঠিক, আর একটু স্পষ্ট করেই বলি তাহলে। তার সঙ্গে কি আপনার একটু বিশেষ পরিচয় ছিল, মানে ঘনিষ্ঠতা? ঘনিষ্ঠতা বলতে আপনি কি বলতে চান আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, বলতে পারেন ভালো রকমের পরিচয় ছিল। প্রায় রাত্রে আপনি শুনলাম তার ঘরে যেতেন। প্রশ্নটা কি আপনার অত্যন্ত ব্যক্তিগত হয়ে যাচ্ছে না মিস্টার? নুরুন্নেসার গলার স্বরে যেন একটা বিরক্তির আভাস। রাধেশ ব্যানার্জি ওই সময় বলে, প্রশ্নটার জবাব চাই বেগম সাহেবা। যদি জবাব না দিই তাহলে আপনাকে খুলেই বলি কথাটা ম্যাডাম, মিস্টার বিশ্বাস মারা গেছেন। হোয়াট? একটা অর্ধস্ফুট চিৎকার অতর্কিতে বের হয়ে এলো যেন নুরুন্নেসার কণ্ঠ ছিঁড়ে। মৃত্যু স্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়েছে। মার্ডার্ড। মার্ডার্ড? ইউ মিন হি ইজ কিল্ড? পুয়ার ফেলো, নো নো, আই কান্ট বি। এই সত্য নয়, কিছুতেই নয়। কাল সন্ধ্যাতেই তো। সন্ধ্যাবেলা কাল তাহলে আপনার মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা হয়েছিল বেগম সাহেবা? কখন? কিরিটি যেন অতর্কিতে প্রশ্নটা ছুঁড়ে দিল নুরুন্নেসার দিকে। দেখা? হ্যাঁ মানে, বলতে গিয়ে এবারে কথাটা যেন কেমন থমকে গেল নুরুন্নেসা বেগমের। কাল দেখা হয়েছিল, কখন? কিরিটি তার প্রশ্নটার পুনরাবৃত্তি করল। সন্ধ্যা 8টা, 8:30 হবে। নুরুন্নেসা বেগম থেমে থেমে বললে, কোথায়, তার ঘরে? হ্যাঁ মানে, হ্যাঁ তার ঘরেই। নুরুন্নেসার কণ্ঠস্বরে যেন স্পষ্ট একটা দ্বিধা বিব্রত বোধ। কতক্ষণ ছিলেন আপনি সেখানে? আধ ঘন্টাটাক। হি হ্যাড অ্যান অ্যাটাক অফ কোল্ড, জাস্ট একটা খবর নিতে। ঘরে সে সময় আর কেউ ছিল? নো, বাট হোয়াই? সনাতন কোথায় ছিল সে সময়? আশুবাবু চাকর? সে বোধহয় দোকানে গিয়েছিল কি একটা ওষুধ আনতে। আমি তার ফেরার আগেই ঘর ছেড়ে চলে আসি। তাহলে আপনি কাল রাত্রে যতক্ষণ আশুবাবুর ঘরে ছিলেন, ঘরে আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না? না, আপনারা দুজনেই ছিলেন কেবল। বললাম তো। নুরুন্নেসার কণ্ঠস্বরে অধৈর্য ও বিরক্তি প্রকাশ পায়। ঠিক কতক্ষণ ছিলেন কাল সন্ধ্যায় মিস্টার বিশ্বাসের ঘরে আপনি? বেশিক্ষণ ছিলাম না। তবু তা মিনিট 20-25 বোধ করি হবে। আচ্ছা, আপনি তো তার ঘরে প্রায়ই যেতেন? মধ্যে মধ্যে যেতাম। আচ্ছা, যদি কিছু মনে না করেন, কিরকম ঘনিষ্ঠতা আপনাদের পরস্পরের মধ্যে ছিল? ঘনিষ্ঠতা বলতে আপনি কি মিন করছেন জানি না, তবে উই আর ফ্রেন্ডস। হি ওয়াজ এ নাইস ফেলো।
কিরিটির চোখের তারায় যেন একটা কৌতুক ঝিলিক দিয়ে ওঠে মুহূর্তের জন্য, কিন্তু সেটা উপস্থিত কারোরই নজরে পড়ে না। নুরুন্নেসা বেগমের তো নয়। বেগম সাহেবা, আবার কিরিটি প্রশ্ন শুরু করল, এখানে এই ম্যানশনে কতদিন ভাড়া আছেন আপনি? প্রায় 14 মাস হলো। আপনার স্বামী কি করেন? এয়ার ট্রাভেলিংয়ের নিজস্ব অফিস আছে। কি নাম অফিসের? ওর নিজেরই কোম্পানি, পানামা এয়ার ট্রাভেলস। আপনার স্বামী হক সাহেবের সঙ্গে মিস্টার বিশ্বাসের পরিচয় ছিল নিশ্চয়ই? ছিল বই কি। আপনার স্বামী হক সাহেবের সঙ্গে একবার দেখা হতে পারে? তিনি বিশেষ একটা কাজে দিল্লি গিয়েছেন, পরশু ফিরবেন। কবে গিয়েছেন? পরশু। আচ্ছা বেগম সাহেবা। কিরিটি একটু থেমে আবার প্রশ্ন শুরু করে, আপনি একটু আগে বলেছেন গতকাল সন্ধ্যা 8টা সাড়ে 8টা নাগাদ আপনি নিচের তলায় মিস্টার বিশ্বাসের ঘরে গিয়েছিলেন এবং সেখানে 20-25 মিনিট মানে আধ ঘন্টাটা ছিলেন। তাই যদি হয় তো 9টা নাগাদ রাত্রে আপনি তার ঘর থেকে বের হয়ে আসেন, তাই তো? হ্যাঁ, ওই রকমই হবে। আপনার রিস্টে ঘড়ি আছে দেখছি, সবসময় ব্যবহার করেন বোধহয়? হ্যাঁ, ওটা আমার একটা বলতে পারেন হ্যাবিট। প্রায়ই সময় দেখি, তাই হাতে সর্বদাই ঘড়ি পরি। রাত্রে যখন শুতে যান তখনই কি হাতে আপনার ঘড়ি থাকে? নুরুন্নেসা বেগম মৃদু হেসে বললে, না না, রাত্রে ঘড়ি খুলে মাথার বালিশের তলায় রাখি। কিরিটি ঘড়ির প্রসঙ্গ পাল্টে অন্য প্রসঙ্গে গেল, বললে, এই ফ্ল্যাটের ভাড়া কত? 400 টাকা। আচ্ছা বেগম সাহেবা, কাল রাত 9টার পর মিস্টার বিশ্বাসের ঘর থেকে বের হয়ে বোধহয় এখানেই এসেছিলেন? না, আমি বের হয়েছিলাম রাত্রে। তারপর ফেরেন কখন? রাত 12:30টায়। নাইট শোতে সিনেমায় গিয়েছিলাম। কিরিটি পুনরায় প্রশ্ন করে, কোন সিনেমায়? নুরুন্নেসা বেগম চৌরঙ্গি পাড়ার একটা নামি হাউসের নাম করল। একাই? কিন্তু আপনি এত সব অবান্তর প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছেন তখন থেকে, কেন বলুন তো? হু আর ইউ? আর ইউ এ পুলিশ অফিসার? রাধেশ ব্যানার্জি সঙ্গে সঙ্গে জবাব দেয়, হ্যাঁ, উনি পুলিশেরই লোক। উনি যা জিজ্ঞাসা করছেন তার জবাব দিন। বাট হোয়াই? গলার স্বরে এবারে নুরুন্নেসা বেগমের স্পষ্ট একটা বিরক্তির আভাস যেন ফুটে বের হয়। আপনারা কি আমাকে মিস্টার বিশ্বাসের মৃত্যুর ব্যাপারে কোনো রকম সন্দেহ করছেন? জবাব দিল সঙ্গে সঙ্গে কিরিটি। কেবল আপনি কেন বেগম সাহেবা, এ ফ্ল্যাটের সকলকেই সন্দেহ করা যেতে পারে। হাউ ফ্যান্টাস্টিক! আপনারা কি সব আবল তাবল বকছেন? তার ভাড়াটেরা তাকে হত্যা করতে যাবে কেন? ওয়াই? তাছাড়া বলুন, থামলেন কেন? তার ফ্ল্যাটে যাওয়ার কারো তো উপায় ছিল না। কেন? কেন কি দেখেননি তার ফ্ল্যাটে ঢোকার মুখেই কোলাপসিবল গেট? সর্বদা সেটা লাগানোই থাকতো, আর রাত্রিবেলা তো তালা দেওয়াই থাকতো। তা থাকতো, তবে বোধহয় আপনি এখনো জানেন না একটা কথা। কি কথা বলেন তো? তালাটা কেউ কাল নষ্ট করে দিয়েছিল। কে বললে? আমরা পরীক্ষা করে দেখলাম তো, রাধেশ বললে। কিন্তু সনাতন তাহলে জানতে পারতো নাকি? পারতো, কিন্তু পারেনি, কারণ তালাটা নষ্ট করা হয়েছিল রাত 11টার পর কোনো এক সময় কাল রাত্রে, বললে কিরিটি। কথাটা বলতে বলতে তীক্ষ্ণ দৃষ্টিতে নুরুন্নেসা বেগমের মুখের দিকে তাকাচ্ছিল। নুরুন্নেসা বেগমের মুখের ওপরে যেন একটা বিব্রত ছাপ মুহূর্তের জন্য দেখা দেয়। বেগম সাহেবা, আর একটা প্রশ্ন আপনাকে করব। কি প্রশ্ন? কালকে রাত্রে সিনেমার টিকিটের কাউন্টার পার্টটা কি আপনার কাছে আছে? নিশ্চয়ই ব্যাগে আছে। যদি কিছু মনে না করেন, আপনি মেড সার্ভেন্টকে বলুন না আপনার হ্যান্ডব্যাগটা একবার আনতে। আমি আনছি। যাবার জন্য পা বাড়ায় নুরুন্নেসা বেগম, কিন্তু কিরিটি সঙ্গে সঙ্গে বাধা দিল, না, অন্য কাউকে বলুন। নুরুন্নেসা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থেকে অনুচ্চ কণ্ঠে ডাকলে, মরিয়ম। সঙ্গে সঙ্গে ভিতর থেকে জবাব এলো, জি। বোঝা গেল যে জবাব দিল সে কাছেই এবং সজাগ, কান পেতেই আছে ওই ঘরের কথাবার্তা শোনার জন্য সম্ভবত। ড্রেসিং টেবিলের উপর থেকে আবার ব্যাগটা নিয়ে আয়, নুরুন্নেসা বললে। কয়েক সেকেন্ডের মধ্যেই বছর 24-25-এর একটি তরুণী হাতে একটি ব্যাগ নিয়ে ঘরে এসে ঢুকলো। সুদৃশ্য এবং বেশ দামি একটি মেয়েদের হ্যান্ডব্যাগ। মেয়েটির ছিপছিপে গরম শ্যামা রং, চোখে মুখে একটা যৌবনের লাবণ্য আছে। পরনে পায়জামা ও সালোয়ার, মাথায় প্রচুর চুল, পৃষ্ঠে বেনির আকারে দোদুল্যমান। নুরুন্নেসা মরিয়মের হাত থেকে ব্যাগটা নেবার জন্য হাত বাড়াচ্ছিল, কিন্তু তার আগেই কিরিটি মরিয়মের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। ব্যাগটা খুলে একটু খুঁজতেই টিকিটের কাউন্টার পার্ট পাওয়া গেল।
কিন্তু একটা নয়, দুটো কাউন্টার পার্ট। পরীক্ষা করে বললে, দুটো টিকিট দেখছি, কাল রাত্রে শোর, সঙ্গে বুঝি আর কেউ গিয়েছিল? হ্যাঁ। আপনার কোনো বান্ধবী? আপনার ওই প্রশ্নের জবাব দিতে নিশ্চয়ই আমি বাধ্য নই মিস্টার পুলিশ অফিসার। কণ্ঠে নুরুন্নেসা বেগমের স্পষ্ট একটা বিরক্তি ও রোষ যেন। কিরিটি মৃদু হেসে বললে, ঠিক আছে, এই নিন আপনার ব্যাগ। ব্যাগটা পরীক্ষা করবেন না? কণ্ঠে নুরুন্নেসার বিদ্রুপের সুর। দরকার নেই, নিন। থ্যাংক ইউ, চলুন মিস্টার ব্যানার্জি। রাধেশের দিকে চেয়ে কথাটা বলে কিরিটি দরজার দিকে এগিয়ে যায়। রাধেশ তাকে অনুসরণ করে। আর ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে নুরুন্নেসা বেগম। তার চোখের মণি দুটো যেন জ্বলছিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।